খবরদার আমাকে ভাবি বলে ডাকবি না। আর তোর ভাইয়া মরে গেছে, তার কি ক্ষমতা আছে? একটা কাজ করতে পারে না, কি কাজ করেছে তার ঠিক নেই, সে আবার অসুখ বাঁধিয়ে বসেছে। ভাইয়ার অসুখ হয়েছে শুনে কেয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি কি বলছেন? ভাইয়ের অসুখ হয়েছে? ভাইয়ের কি অসুখ হয়েছে? তোর ভাইয়ার টাইফয়েড হয়েছে। আর কিছু জানতে চাস তুই? যা এখান থেকে। আর খবরদার ভুলেই ভাইয়ার সাথে দেখা করতে আসবি না। তোর ভাইয়া এখানে চাকরের কাজ করে, আর সারা জীবনের জন্য আমি তোর ভাইয়াকে কিনে নিয়েছি। তুই আর ভুলে তোর ভাইয়ার সাথে যোগাযোগ করবি না। তারপর রেশমা সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলল, এই সিকিউরিটি, এই মেয়েটাকে এক্ষুনি অফিস থেকে দূর করে দাও। আর জীবনে যেন এখানে ওকে না দেখি। যদি ওকে এখানে দেখি, তোমাদেরও চাকরি চলে যাবে। রেশমার কথা শুনে কেয়া বলল, আমাকে দাঁড়িয়ে দিতে হবে না, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। রোশন গাড়ির ভেতর থেকে সবকিছু দেখছিল। কেয়া কাঁদতে কাঁদতে চলে গেল। রোশন তার হাত ধরে আর গাড়িতে নিয়ে গিয়ে বসায়। রোশন কেয়াকে বলল, একদম কান্নাকাটি করবে না। ওই নোংরা মহিলাটার কথা শুনে চোখের জল ফেলছো? আমি ওর কথা শুনে চোখের জল ফেলছি না। আমার ভাইয়ার ভালো নেই, ভাইয়ের টাইফয়েড হয়েছে, ভাইয়ের খুব কষ্টের মধ্যে আছে। মা খুব কান্নাকাটি করছিল, তাই তো আমি ভাইয়ের খোঁজ নিতে এসেছিলাম। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলিয়ে দিব। ভাইয়ের ফোন সুইচ অফ, যোগাযোগ করতে পারছি না। আমি দেখছি কি করে যাই। কেয়া বাড়িতে এলে তার মা জিজ্ঞেস করে, তোর ভাইয়া কেমন আছে? কেয়া জানে তার মা হার্টের রোগী, বেশি চিন্তা করলে মায়ের ক্ষতি হতে পারে, তাই সে তার মাকে মিথ্যা কথা বলল। মা, ভাইয়া ভালো আছে, সুখে সংসার করছে। কেয়ার কথায় তার মা বিশ্বাস করতে চাইল না। কথায় আছে মায়ের মন, আগে থেকেই বুঝতে পারে। হালিমা বেগমও কেয়াকে বলল, তুই মিথ্যে বলছিস কেয়া। ওই মেয়ে তোর ভাইয়াকে কখনো সুখী রাখতে পারবে না। তুই সত্যি করে বল। মায়ের বেদনা ভরা মুখের দিকে তাকিয়ে কেয়া বলল, তুমি বিশ্বাস করো না? আমি মিথ্যে বলছি না, ভাইয়া সত্যি ভালো আছে। ওর প্রমোশন হয়েছে, ও কোম্পানির একটা বড় জায়গায় পৌঁছে গেছে। তুমি চিন্তা করো না মা। হালিমা বেগম কিছু বলল না, তার রুমে চলে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস, যেটা কেয়ার চোখে পড়ল। আজ 2 দিন হলো কেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা হালিমা বেগম খুব চিন্তায় পড়ে যায়। সে তানহাকে ফোন করে। তানহা তখন রান্নাঘরে রান্না করছিল। তার ফোনটা বাজছে দেখে তানহা ফোন তোলে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি উজানের মা বলছি। হ্যাঁ বলুন আন্টি। আজ 2 দিন হলো কেয়া বাড়ি ফিরছে না। পড়াতে গিয়েছিল, তারপর থেকে আর বাড়ি আসেনি। আমি একা অসুস্থ মানুষ, কি করব কিছু বুঝতে পারছি না। পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে নিয়ে এলাম। তোর সাথে পড়তো, রহিম, এটা ওরই ফোন। ও তোর নাম্বার জানতো। আমি বললাম তোর সাথে একবার ফোনে যোগাযোগ করিয়ে দিতে। তুই তো জানিস আপা মারা যাওয়ার পর থেকে আপুর ছেলে ইমরান যোগাযোগ রাখে না। আমি এই অবস্থায় কি করতে পারি? তুই একটু আসবি আমাদের বাড়িতে? জানি উজান যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি। কেয়া তোর ভালো বন্ধু হতো, তুই একটু খুঁজে দেখবি না? আমার শরীরটা ভালো নেই, মনে হয় আমি আর বাঁচবো না। আমার ছেলেটা আমার থেকে দূরে চলে গেল, আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি আর কত কষ্ট সহ্য করব। স্বামী চলে গেল, এই দুই ছেলে মেয়ে নিয়ে আমি ছিলাম, কিন্তু তারাও আমার কাছে নেই। আমি যে পারছি না। হে আল্লাহ, তুমি আমায় নিয়ে যাও। হালিমা বেগমের কথা শুনে তানহার মনটা খারাপ হয়ে গেল। সে বলল, আন্টি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি খুঁজে বার করবো কেয়াকে। আজকে রাত হয়ে গেছে, আজকে আমি যেতে পারছি না, কাল সকালে আমি যাব। তার পরের দিন সকালে তানহা উজানদের বাড়িতে আসে। আন্টি বলে ডাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তারপর তার ডাকে আশেপাশের বাড়ি থেকে অনেক লোক আসে। তানহা তাদের বলল, দেখুন না, আমি অনেকক্ষণ আন্টিকে ডাকছি, কিন্তু আন্টি সাড়া দিচ্ছেন না। তানহার কথায় প্রতিবেশী হালিমা বেগমকে ডাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তারা তখন বাধ্য হয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখে হালিমা বেগমের নিথর দেহটা পড়ে আছে। তানহা হালিমা বেগমকে দেখে কেঁদে ফেলে। প্রতিবেশীরা ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার সবকিছু চেক করে বলে উনি অনেক আগেই মারা গেছেন।
তানহা কি করবে বুঝতে পারছে না। সে তখন কোনো উপায় না পেয়ে কোম্পানির ম্যানেজার শামশেদ চৌধুরীকে ফোন করে আর বলে, হ্যালো ভাইয়া, আমি তানহা বলছি। আপনি কি ব্যস্ত আছেন? শামশেদ চৌধুরী তখন চা খাচ্ছিল। সে তানহাকে বলল, না, ব্যস্ত নেই, কিন্তু এত সকালে কেন ফোন করেছো? বাড়ির সবাই ভালো আছে তো? শামশেদ চৌধুরীর কথায় তানহা তখন কান্না করা শুরু করে দেয়। শামশেদ চৌধুরী তানহাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তানহা? তুমি কাঁদছো কেন? বাড়িতে কার কি হয়েছে আমায় বলো। শামশেদ চৌধুরীর কথায় তানহা কান্না থামায় আর বলে, আমাদের বাড়িতে কারো কিছু হয়নি, কিন্তু উজানের মা মারা গেছে। কালকে রাতে আন্টি ফোন করেছিল, বলছিল কেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর কেয়া হালিমা বেগমের সাথে তার কি কথা হয়েছিল সমস্ত ঘটনা শামশেদ চৌধুরীকে খুলে বলল। সব শুনে শামশেদ চৌধুরী তানহাকে বলল, তুমি চিন্তা করো না তানহা, আমি দেখছি উজানের কাছে কিভাবে খবরটা পাঠানো যায়। শামশেদ চৌধুরীর কাছ থেকে আশ্বস্ত হয়ে তানহা ফোনটা কেটে দেয়। শামশেদ চৌধুরী চিন্তা করতে থাকে সে উজানকে কিভাবে খবরটা দেবে। রেশমা বা জামিন শেখকে ফোন করলে তারা উজানকে বলবে না, উল্টো উজানকে অপমান করবে। তাই সে ঠিক করলো বাড়িতে গিয়ে উজানের সাথে দেখা করবে আর উজানকে সবকিছু খুলে বলবে। যেই ভাবা সেই কাজ। শামশেদ চৌধুরী যখন বাড়িতে পৌঁছালো তখন রেশমা বা জামিন খান কেউই ঘুম থেকে উঠেনি। উজান তখন বাগানে ফুল গাছে জল দিচ্ছিল। শামশেদ চৌধুরীকে দেখে উজান বলল, স্যার, আপনি এখানে? হ্যাঁ, তোমার সাথে একটু দরকার আছে, চলো বাইরে গিয়ে বসি। বাইরে গেলে অসুবিধা আছে, গাছে জল দেওয়া এখনো শেষ হয়নি। ম্যাডাম উঠলে আবার বকাবকি করবে। বকাবকি করবে, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু সত্য আমি তোমাকে বলবো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে কি করবে। এখন তুমি চলো আমার সাথে। কিছুটা জোর করে শামশেদ চৌধুরী উজানকে নিয়ে যায়। বাইরের রাস্তা একটা গাছের তলায় তারা দুজন বসে। উজান বলে, কেন আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি করুন, আমাকে আবার অফিসে যেতে হবে। ম্যাডাম বলেছে 10টার মধ্যে রেডি থাকতে। উজানের কথা শুনে শামশেদ চৌধুরী বলল, উজান, একটা খারাপ খবর আছে। কি কি খারাপ খবর শামসুল স্যার? তুমি এখনই একবার বাড়িতে যাও। বাড়ি? হ্যাঁ, বাড়ি। জানি তুমি কষ্ট পাবে, তবে কতগুলো কথা তোমাকে না বললে নয়। তোমার মা কালকে রাতে মারা গেছে, আর 2 দিন ধরে তোমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে তানহা ফোন করে জানিয়েছে। প্লিজ উজান, তুমি যাও। তুমি জানো না উজান, ওই বাপ আর বেটি তোমার কত বড় ক্ষতি করেছে। শামশেদ চৌধুরীর মুখ থেকে মায়ের মৃত্যু সংবাদ ও বোনের নিখোঁজ হওয়ার খবর শুনে উজান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সেখানে চিৎকার করে কেঁদে উঠে আর বলে, মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে মা। কথাটা বলে উজান সেখান থেকে ছুটে চলে যায়। যাওয়ার সময় রেশমার সঙ্গে ধাক্কা লাগে। রেশমা তখন মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল। রেশমা উজানের গালে চড় মারে আর বলল, মা, মা, পরে কোথায় যাচ্ছিস তুই? ম্যাডাম, আমার মা বেঁচে নেই। আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ ম্যাডাম, আমাকে যেতে দিন। উজানের কথা শুনে রেশমা বলল, তুই কোথায় যাবি? অফিসে কাজ আছে। তোর মায়ের চিকিৎসার জন্য 10 লাখ টাকা নিয়েছিস, তোর মনে নেই? তুই কাগজে সই করেছিস সারা জীবনের জন্য আমাদের তুই গোলামি করবি। শামশেদ চৌধুরী রেশমাকে দেখে সেখান থেকে চলে যায়। রেশমার কথা শুনে উজান আর কিছু বলতে পারে না। রেশমার কথা মতন অফিসের সব কাজ করলো। মায়ের কবরে আর তার মাটি দেওয়া হলো না। তানহা এলাকার লোকজনকে নিয়ে হালিমা বেগমের কবরের ব্যবস্থা করলো। শামশেদ চৌধুরী সেখানে যায়। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর উজান বাড়িতে যায়। বাড়িতে কাউকে দেখতে পায় না। প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে মায়ের কবরে মাটি দেয় আর কাঁদতে কাঁদতে বলে, মা, আমি তোমার ভালো ছেলে নই। আমি তোমার পাশে থাকতে পারিনি মা। না, আমি বোনকে রক্ষা করতে পেরেছি। তুমি তোমার এই অধম সন্তানকে ক্ষমা করে দিও মা। আর মা, আজকে তোমার কবরে মাটি দিয়ে ওয়াদা করলাম, ওই রেশমা আর ওর অহংকারকে ধ্বংস করে দেব আমি।
তুমি আল্লাহর কাছে ভালো থেকো মা। তারপর সে তানহাদের বাড়িতে যায়। উজানকে দেখে তানহা বলল, তুমি কি করতে এখানে এসেছো? সব কিছু শেষ করে দিয়ে তুমি দরদ দেখাতে এসেছো? তোমার মা তোমাদের 2 ভাই বোনকে কাছে না পেয়ে কত কষ্ট পেয়েছে জানো? তানহার কথা শুনে উজান বলল, তুমি কি বলছো তানহা? তুমি তো সবই জানো, আমি পরিস্থিতির শিকার, কিছু করার নেই। পরিস্থিতির শিকার কেন তুমি? তুমি কেন চাকরিটা করছো? কেন চাকরি ছেড়ে তুমি চলে আসতে পারোনি? তুমি কি রেশমাকে ভালোবেসে ফেলেছো? তানহার কথা শুনে উজান বলল, কি সব উল্টো পাল্টা কথা বলছো? আমি কেন ওকে ভালোবাসতে যাব? ও আমার সাথে কখনোই ভালো ব্যবহার করেনি। ও তো শুধু আমায় কষ্ট দেয়, আমাকে অপমান করে, আমার উপর নির্যাতন করে। উজানের কথা শুনে তানহা উজানের কাছে আসে আর চোখে চোখ রেখে বলে, তাহলে কেন পড়ে আছো রেশমার সাথে? ওর শরীরের লোভে না ওর সম্পত্তির লোভে? কাপুরুষ কোথাকার! কি বলছো কি তানহা? তুমি তুমি আমাকে এত খারাপ ভাবতে পারলে? তোমার আচরণ ভাবতে বাধ্য করছে। তুমি তো জানো ও মায়ের অপারেশনের জন্য 10 লক্ষ টাকা দিয়েছে, তাই তো আমার কিছু করার নেই। তার উপর আমাকেও কাগজে সই করিয়ে নিয়েছে। আমি সারা জীবন ওদের গোলাম হয়ে থাকবো। উজানের কথা শুনে তানহা বলল, আরে ওই 10 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছে। কেয়া নিজে গিয়ে অফিসে দিয়ে এসেছে। তোমার মায়ের অপারেশন করা হয়নি। তোমার মা ওই টাকায় অপারেশন করতে রাজি হয়নি, তাই কেয়া সব টাকা ওদেরকে ফিরিয়ে দিয়েছে। তানহার মুখ থেকে এই কথা শুনে উজানের মাথায় বাজ পড়ার মতন অবস্থা। উজান বলল, তুমি কি বলছো তানহা? তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি কোম্পানির ম্যানেজার শামশের চৌধুরীকে জিজ্ঞেস করতে পারো। ও সব কিছু জানে। ওই রেশমা লোক লাগিয়ে তোমার বোনকে অপহরণ করেছে। শামশের চৌধুরীর কাছে সব খবর আছে। ওই শামশের চৌধুরী খুব ভালো মানুষ। ও আমার আপুকে সুস্থ করে তুলেছে, আর খুব তাড়াতাড়ি ও আমার আপুকে বিয়ে করবে। প্লিজ তুমি আর দেরি করো না। মাকে তো হারিয়ে ফেললে। তুমি তোমার বোনকে খুঁজে বের করো, আর ওই রেশমাকে তুমি কঠিনে থেকে কঠিনতম শাস্তি দাও। তারপর একটু থেমে তানহা উজানকে বলল, আমি তোমার পাশে আছি গো উজান। সারা জীবন থাকবো। কোনোদিন আমি তোমার হাত ছাড়বো না। ওই রাক্ষসী ডাইনি কখনোই আমাদের মাঝে দেয়াল তুলতে পারবে না। তানহার কাছ থেকে আশ্বাস পেয়ে উজান কোম্পানির ম্যানেজার শামসের চৌধুরীর সঙ্গে দেখা করে আর বলে, শামশের ভাই, আমি যা কিছু শুনেছি সব কি সত্যি? হ্যাঁ সত্যি, তোমার বোন কেয়া সব টাকা দিয়ে গেছে, আর সেটা আমি ফোনে ছবি তুলে রেখেছি। তুমি চাইলেই আমি তোমাকে দেখাতে পারি। কেয়া যেদিন এসছিল সেদিন আমি অফিসে ছিলাম। সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখা যাচ্ছিল, আর সেখান থেকে আমি ফোন নিয়ে নেই। শামসের চৌধুরী ফটোগুলো দেখায়, দেখে কয়েকটা টাকার ব্যাগ জামিন থেকে দিকে এগিয়ে দিচ্ছে। শামসের চৌধুরী বলল, জানো জান, আমি শিওর নই, তবু আমার মনে হচ্ছে তোমার বোনকে রেশমা ও রেশমার বাবা বিক্রি করেছে। তোমার বোন একদিন তোমার খোঁজে অফিসে এসেছিল, আর সেদিন বিজনেসম্যান আব্বাস তালুকদার অফিসে এসেছিল। বাইরে দাঁড়িয়ে রেশমার সাথে কথা বলছিল। তোমার কথা বলতে রেশমা খুব রেগে যায়। তোমার বোনকে গার্ড দিয়ে বের করে দিতে চাইলে তোমাকে তোমার বোন বলে, দরকার নেই, আমি নিজে থেকে চলে যাব। আব্বাস তালুকদার লোকটা ভালো না। তোমার বোন চলে যাওয়ার পর রেশমাকে বলছিল এই মেয়েটাকে তার চাই, যত টাকা লাগবে দেবে। শামসের চৌধুরীর মুখ থেকে এই কথা শুনে উজান বলল, রেশমা আমাকে অনেক অপমান করেছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি। ও একজন মেয়ে হয়ে আব্বাস তালুকদারের মতো লোকের কাছে আমার বোনকে কি করে বিক্রি করতে পারে? বুঝতে পারছো না কেন? ব্যবসা। রেশমা আমার বোনকে নিয়ে ব্যবসা করছে। বিখ্যাত লয়ার রোশন আহমেদ, উনিও মনে হয় জড়িত। আগে তো অফিসে প্রায় দেখতাম, এখন আর দেখতে পাই না। ওই লোকটারও ক্যারেক্টারের দোষ আছে। 30 বছর বয়স, এখনও বিয়ে করেনি। জমিন শেখ তো একজন জেল খাটা আসামি। রোশন আহমেদের দৌলতে তিনি জেলের বাইরে আছেন, আর এরকম কোটি টাকার বিজনেস করে তুলেছে।
শামসের চৌধুরীর মুখ থেকে এই কথা শুনে উজান বলল, অফিসে পার্টিতে ওই ভদ্রলোককে আমি দেখেছি। রেশমা ম্যাডামের কাছে খুব বিরক্ত ছিলেন আর রেশমার সঙ্গে তর্ক করছিলেন। ওনার স্বভাব ভালো নয় আমি জানি, কিন্তু আমার বোনকে নিয়ে না, আমি এসব ভাবতে পারছি না। আমার বোনকে খুঁজে বের করতেই হবে, আর পাপীদের আমি কঠিন শাস্তি দেব। রোশন আহমেদ যদি কোনোভাবে কাজে জড়িত হয়, ও যতই বড় লোক হোক, আমি ওনাকে ছাড়বো না। উজানের কথায় শামসের চৌধুরী হাসলো আর বলল, একটা কথা কি আছে জানো, বড় লোকের খেয়াল খেপা শিয়াল আর ভাঙা দেওয়াল এগুলোকে কখনো বিশ্বাস করবে না। হয়তো সেদিন তোমার প্রতি একটু সিম্পিতি দেখিয়েছে, তাই তুমি একথা বলছো। তবে তুমি একটু যাচাই করে নেবে। আমার সন্দেহ হয়েছে, তবে সব কিছু জাজমেন্ট করে তবে তুমি সিদ্ধান্ত নেবে। শামসের চৌধুরীর কথা শুনে উজান খুব রেগে যায় আর সে রেশমাদের বাড়িতে যায়। রেশমা তখন খাবার টেবিলে খাবার খাচ্ছিল। উজানকে দেখে তানিশা বেগম ছুটে আসে আর বলে, বাবা তুমি এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? তানিশা বেগমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উজান রেশমাকে খাবার টেবিল থেকে তুলে আর গালে একটা চড় মারে। আকস্মিক এই ঘটনায় রেশমা ও জামিন শেখ কিছুই বুঝতে পারে না। রেশমা রেগে গিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? আমাকে চড় মারার সাহস তুই কোথায় পেলি? রেশমার কথায় উজান উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তোর জেদের বশে আজ আমি সবাইকে হারিয়ে ফেললাম। আমার মা আমার থেকে হারিয়ে গেল। আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না। তুই যে আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিলিস আমার মায়ের চিকিৎসার জন্য, আমার বোন সেই টাকা তোর বাবাকে দিয়ে দিয়েছে। আমার মা ওই টাকাতে চিকিৎসা করতে চায়নি, তবু তোরা আমাকে তোদের বাড়িতে গোলাম করে রেখে দিয়েছিস। আমার মায়ের কবরে মাটি পর্যন্ত আমি দিতে পারিনি। আমি এত হতভাগ্য সন্তান। উজানের কথা শুনে রেশমা তখন তার বাবা জামিন শেখের দিকে তাকায়। জামিন শেখ মেয়েকে চুপ থাকতে বলে। রেশমা তখন রাগে ফুঁসছে। উজান আরো বলল, তবে তোদের বাপ মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। অহংকার, টাকার অহংকার। আর তুই শুনে নে রেশমা, আমি উজান রহমান, আমার বাবা মা যদি আমাকে উচিত শিক্ষা দিয়ে থাকে, তবে আমি সততার পথে রোজগার করে তোদের থেকেও বড় বিজনেসম্যান হব। আর তোদের বাড়ি, গাড়ি, কোম্পানি সবকিছু একদিন আমি কিনে নেব। তোদেরকে রাস্তার ভিখারি করে ছাড়বো। আজ থেকে 3 বছরের মধ্যে তোদেরকে আমি এই বাড়ি থেকে রাস্তায় নামাবো। অনেকক্ষণ হলো উজান পার্কে একটা বেঞ্চিতে বসে আছে, ভাবছে। বলে তো এলো যে সে 3 বছরের মধ্যে ওদের রাস্তায় নামাবে, কিন্তু কি করে? সে তো কোনো রাস্তায় দেখতে পাচ্ছে না। এরকম যখন চিন্তা করছে, ঠিক তখন তার পাশ দিয়ে একটা ফকির গান গেয়ে যাচ্ছে। ফকির উজানের পাশে বসে। উজানকে চিন্তিত দেখে ফকির বলল, বেটা কি নিয়ে চিন্তা করছিস? চিন্তা করে কোনো লাভ নেই। খুব তাড়াতাড়ি তোর সুখের দিন আসছে। সৃষ্টিকর্তা সবার পরীক্ষা নেয়। তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোর ভাগ্য ফিরতে চলেছে। তুই কিছুদিনের মধ্যে একটা বড় জায়গায় যাবি। মন খারাপ করিস না, এটা একটা যুদ্ধক্ষেত্র। লেগে থাক যুদ্ধে, জয় তোর নিশ্চিন্ত। কঠোর পরিশ্রম আর জেদ, আর সেই জেদটাই হবে তোর সাফল্যর চাবিকাঠি ইনশাল্লাহ। ফকিরের কথা শুনে উজান বলল, বাবা কি করে ভাগ্য ফিরবে? আমিও তো আপনার মতো পথের ভিখারি। ফিরবে বাবা, ভাগ্য ফিরবি। অত ভেঙে পড়িস না, তোর তো সবটাই আছে, শুধু শুধু মন খারাপ করিস। বাবা আপনি কোথায় থাকেন? আমি রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতাম। এক ভদ্রলোক আমার গান শুনে খুব খুশি হয়ে, আর উনি আমাকে ওনার জায়গা থেকে কিছুটা দান করেছে। আমি ওখানে কুড়ে ঘর তৈরি করে আসি। সারাদিন গান করি। যেদিন জোটে খাই, যেদিন জোটে না খাইও না। বাবা আমি কিছু করতে চাই, কিন্তু আমি কোনো দিশা দেখতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না। তুই শুরু কর, দেখবি একদিন তুই লক্ষ্য পূরণ করতে পারবি। কি করে শুরু করব বাবা? আমি যে নিঃস্ব। তোর কি হয়েছে তুই আমায় খুলে বল। তারপর উজান সমস্ত ঘটনা খুলে বলে। আর সমস্ত শুনে ফকির বলে, তোর সব সমস্যা শুনলাম বাবা, তবে
তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যেখানে থাকি ওটা মেন রাস্তার ধারে। আমি দীর্ঘদিন ওইখানেই থাকি। আগে ওখানে কিছু ছিল না, তবে এখন আশেপাশে অনেক দোকান গড়ে উঠছে। তুই চাইলে ওখানে একটা দোকান খুলে বসতে পারিস। এলাকার লোক আমাকে ভালোবাসে, কেউ কিছু বলবে না। আমি পিছন দিকে একটা ঘর করে থাকবো, আর তুই সামনের দিকে একটা দোকান করবি। দেখবি তোর দোকান খুব ভালো চলবে। ফকিরের কথা শুনে উজান নিজের বাড়িতে ফিরে আসে। সেদিন তার ফোনে একটা গুড নিউজ আসে। উজান খুব খুশি হয়। সে তানহাকে খবর পাঠায়। তানহা উজানের কাছে আসে। উজান বলল, তানহা, আমি যখন বেকার ছিলাম সে সময় এক বন্ধুর মাধ্যমে আমি ব্যবসা করব বলে লোনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তখন ওটা রিজেক্ট করে দিয়েছিল। কালকে সেই বন্ধু ফোন করেছিল, লোনটা স্যাংশন হয়ে গেছে, 5 লক্ষ টাকা। আমি ভাবছি লোনটা নেব, আর তাই দিয়ে আমি একটা রেস্টুরেন্ট খুলবো। উজানের কথা শুনে তানহা বলল, এ তো খুব ভালো কথা, তবে রেস্টুরেন্টটা খুলবে কোথায়? তার ব্যবস্থা করে ফেলেছি। কোথায় ব্যবস্থা করেছো? কালকে একটা ফকিরের সাথে আলাপ হয়। তারপর ফকিরের সাথে কি কি কথা হয় সমস্ত কথা উজান তানহাকে বলে। সব শুনে তানহা বলল, এ তো খুব ভালো কথা উজান, তুমি সেই ফকিরের সাথে দেখা করো। এবার তোমার ভাগ্য খুলতে বসেছে, দেখবে তুমি সফল হবে। আল্লাহ আছে, সে কখনো মানুষকে নিরাশ করেন না। তার আগে আমাকে একবার থানায় যেতে হবে। বোনের নামে একটা মিসিং ডায়েরি করব। কে এত এরকম করে না। ও মাকে খুব ভালোবাসতো, মাকে ছেড়ে কোথায় চলে গেল। ও তো জানেও না মা আর বেঁচে নেই। আচ্ছা, তোমার কাউকে সন্দেহ হয়? বুঝতে পারছি না তানহা। সেদিন কোম্পানি ম্যানেজার শামসের চৌধুরী তো অনেক কথাই বলল, কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছি না। ও আব্বাস তালুকদারের কথা বলল, আবার উকিল রোশন আহমেদের কথা বলল। আমি খবর পেলাম আব্বাস তালুকদার এখন বিদেশে, আর রোশন আহমেদের সাথে রেশমার ঝগড়া হয়ে গেছে। ও আর ওদের সাথে কাজ করে না। বুঝতে পারছি না তানহা। তাহলে তুমি এক কাজ করো, ওর কলেজের বন্ধুকে জিজ্ঞেস করো। কে আর যেখানে প্রাইভেট পড়াতে যায় সেসব বাড়িতে খোঁজ নাও। ওর সেরকম ঘনিষ্ঠ বন্ধু কেউ ছিল না। আর কাদের বাড়িতে পড়াতে যেত আমি তো তাও জানি না। আজ কিছুদিন হলো ও এক জায়গায় পড়াতে ঢুকেছে। সে বাড়িটা আমি জানি, তোমাকে নিয়ে যাব। একদিন ওর সাথে আমার ওই বাড়ির কাছে দেখা হয়েছিল। ও বলছিল ওই বাড়িতে ছোট দুটো বাচ্চাকেও পড়ায়। তারপরের দিন উজান ও তানহা কেয়া যেখানে প্রাইভেট পড়াতো তাদের বাড়িতে যায়। বাড়ির মালিক তারেক আহমেদ তখন বাড়িতেই ছিল। উজান ও তানহাকে দেখে বসতে বলল। তারপর জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন, কি দরকার? আমাকে কেন খুঁজছিলেন? তারেক আহমেদের কথা শুনে উজান বলল, আমার বোন কেয়া আপনার বাড়িতে পড়াতে আসতো, সম্ভবত আপনার ছেলে মেয়েকে। আজকে কিছুদিন বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের কি কিছু বলে গেছে না? মানে বলছিলাম, শেষ কবে আমার বোন আপনাদের বাড়িতে এসেছিল? উজানের মুখ থেকে সব কথা শুনে তারেক আহমেদ বলল, কেয়া খুব ভালো মেয়ে, ওর পড়ানোটাও খুব ভালো। আমার ছেলে মেয়েরা কেয়াকে খুব মিস করছে। 3 দিন আগে আসার কথা ছিল, কিন্তু পড়াতে আসেনি। তারপর খবর পেলাম ওর মা নাকি মারা গেছে। আমি ভাবলাম সেই কারণে হয়তো আসেনি, কিন্তু এখন আপনি এসেছেন আর বলছেন কেয়াকে খুঁজে পাননি। আমি ঠিক বুঝতে পারলাম না। কেয়া খুব দায়িত্ববান একটা মেয়ে, কাউকে না জানিয়ে কোথায় চলে যাবে এরকম মেয়ে তো কেয়া নয়। কেয়া আমার মিসেসের সাথে খুব গল্প করত, বলতো মা অসুস্থ, মাকে ছেড়ে কোথাও থাকতে পারে না। ওর ভাইয়া নাকি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। তাহলে আপনি সেই ভাইয়া? তারেক আহমেদের কথা শুনে উজান মাথা নাড়ায় আর মনে মনে বলে, মিথ্যে কিছু বলছেন না, যা বলছেন সবটাই তো সত্যি, কিন্তু ভেতরের খবর তো কেউ জানে না। মনে মনে বললেও উজান মুখে কিছু বলে না। উজানকে চুপ থাকতে দেখে তারেক আহমেদ বলল, মিস্টার উজান, আমি সবটাই জানি।
তাই আমাকে দেখে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তবে রেশমা ভালো মেয়ে নয়, ওর সাথে বেশি দিন সংসার করা আপনার কপালে নেই, এটা আমি জোর গলায় বলতে পারি। আমার ছোট ভাই বিখ্যাত লয়ার রোশন আহমেদ, আপনি হয়তো ওর নাম শুনে থাকবেন। এ শহরে ওকে অনেকেই চেনেন। ও আগে জমিন শেখের হয়ে অনেক কাজ করেছে, কিন্তু এখন ওদের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই। তার কারণ একমাত্র রেশমা। ও আমার ভাইকে খুব অপমান করেছে। রোশন আহমেদের নাম শুনে উজান বলল, আমি ওনাকে চিনি, ওই কোম্পানির মিটিংয়ে একবার দেখেছিলাম। যাই হোক, এখন আসছি, একবার থানায় যাব। অনেক জায়গায় বোনকে খুঁজলাম, কেউ কিছু বলতে পারছে না। আজকে আমার জন্য সবকিছু হয়েছে। আমার মা চলে গেল, বোনকে খুঁজে পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে উজান সাহেব, সব ঠিক হয়ে যাবে। নিজেকে শক্ত করুন আর রেশমার কবল থেকে নিজেকে মুক্ত রাখুন, তাহলে সব কিছু শান্ত হয়ে যাবে। উজান থানায় যায়। থানায় অফিসার মাজিদ খানকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে মাজিদ খান বলল, ঠিক আছে, আমরা একটা ডায়েরি লিখে নিলাম। আপনার বোনকে অবশ্যই আমরা খুঁজে বের করব। আপনি একটা ফটো আর তার মোবাইল নাম্বারটা দেবেন। লাস্ট লোকেশন কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। আর আপনার কে বা কারা শত্রু সেটা একটু বলবেন। আপনার বোনের কেউ যদি শত্রু থাকে সেটাও জানাবেন। পুলিশ অফিসার মাজিদ খানের কথা শুনে উজান বলল, স্যার, আমরা গরিব মানুষ, আমাদের কে শত্রু থাকতে পারে বলুন? আর আমার বোন 20 বছরের একটা মেয়ে, সে সকলের সাথে ভালো ব্যবহার করত। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন, ওকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। আর ওর বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত। ও নিজের পড়াশোনা চালাতো, প্রাইভেট পড়িয়ে ও সব নিয়ে ব্যস্ত থাকতো। তারপর মা অসুস্থ হওয়ার জন্য কোথাও যেত না। ঠিক আছে, আমরা চেষ্টা করছি। এদিকে রেশমা তার বাপি জামিন শেখকে বলছে, বাপি, ওই জানোয়ারের বাচ্চা তো হুমকি দিয়ে গেল, তুমি কি ভয় পেয়েছো? এরকম 2 টাকার চাকরকে ভয় পাবে? 10 লক্ষ টাকা যে ফেরত দিয়েছে সেটা তুমি কিন্তু আমাকে বলনি। আমি বলছি, তোর মনে নেই? তখন ওখানে রোশন আহমেদ ছিল, আর ও আমার সাথে টাকাটা পেত, আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। ওই রোশন আহমেদ আমাদের সাথে চিটিং করলো। ও মনে হয় উজানের বোনকে পছন্দ করেছিল, কিন্তু আমরা মেয়েটাকে আব্বাস তালুকদারের কাছে বিক্রি করে দিয়েছি। কিছুদিন আগে আব্বাস ফোন করে বলেছিল মেয়েটাকে আনার সময় কেউ আব্বাসের লোকেদের মারধর করে আর মেয়েটাকে নিয়ে চলে যায়। আব্বাস এখন ইতালিতে আছে, ও দেশে ফিরে ঝামেলা করবে মনে হয়। তার আগে অন্য মেয়ের ব্যবস্থা করে দিতে হবে। ওকে যদি হাতে না রাখি কোম্পানির ক্ষতি হবে। রোশনের সাথে দেখা করে মিটমাট করে নিতে হবে। কিছুদিনের মধ্যে আমার জমিনের মেয়াদ শেষ হয়ে যাবে, আবার নতুন করে উঠে আবেদন করতে হবে, তা না হলে পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার আর জেল যেতে ভালো লাগে না। তারপর একটু থেমে জামিন শেখ রেশমাকে বলল, আমার মনে হচ্ছে কোম্পানির ম্যানেজার শামসের চৌধুরী খবরটা উজানকে দিলেও দিতে পারে। ও সব জানতো। উজানকে আমরা বিভ্রান্ত করে দেব ভুলভাল খবর দেওয়ার জন্য। ও বোনকে নিয়ে ব্যস্ত থাকবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে। ওকে আমরা সফল হতে দেব না। তবে একটা জিনিস বুঝেছিলাম, উজান কিন্তু খুব তাড়াতাড়ি বিজনেসটা বুঝে গিয়েছে। তুই যে কেন নিলয়ের মতন ছেলেকে ফেলে ওকে বিয়ে করতে গেলে আমি জানি না। ও যেভাবে রেগে আছে, কি যে করবে তার ঠিক নেই। নিলয়কে আমারও পছন্দ আছে, আমি একে বিয়ে করেছি শুধুমাত্র অপমান করার জন্য। এর প্রতি কোনো ভালোবাসা নেই আমার। এ তো আমার যোগ্যই নয়। আমি বিদেশ থেকে স্টাডি করে এসেছি, আর এই সামান্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে কখনো আমার জামাই হতে পারে না। আমি কালকে নিলয়কে ফোন করব। ও তো এখন পৌরসভার কাউন্সিলর, ওর সাহায্য পেলে উজান আমাদের কিছু ক্ষতি করতে পারবে না, শুধু খ্যাপা কুকুরের মতো লাফালাফি করবে। আর আগেই উজানকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এদিকে কেয়া একটা রুমের মধ্যে ঘুমাচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে চারিদিকে তাকিয়ে দেখে জায়গাটা তার অপরিচিত। সে কিছুই বুঝতে পারছে না। আজ কিছুদিন হলো সেই জায়গায় বন্দি হয়ে আছে। একটা লোক আসে, তাকে খাইয়ে দিয়ে চলে যায়, আর সে সারাদিন ঘুমিয়ে থাকে। আজকে তার ঘুম আসছে না।
হয়তো আজ কোনো ওষুধ দেয়নি। কেয়া বাইরে বেরিয়ে এসে পরিচিত লোকটাকে বলল, আমাকে কেন এভাবে আপনারা আটকে রেখেছেন? আমি জানি না, আজকে বস আসবে, সেই আপনার সাথে কথা বলবে। বসের কথা বলাতে কেয়া বলল, কে বস আপনাদের? আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না, সে শুধু আমাকে ফোনে নির্দেশ দেয় আর আমি তার কথা মতো কাজ করি। আজ কত তারিখ? আজ মাসের 28 তারিখ। তারিখটা শুনে কেয়া একটু অবাক হয়ে গেল। মাসের 13 তারিখে সে পড়তে যাবে বলে বেরিয়েছিল, আর আজ 28 তারিখ হয়ে গেল, অথচ সে কিছুই জানে না। তারপর তার মায়ের কথা মনে হলো আর কান্না শুরু করে দিল। বলল, আমি মায়ের কাছে যাব, আমার মা অসুস্থ, আমার মায়ের কেউ নেই, আমার মাকে ওষুধ খাওয়াতে হবে, আমি এক্ষুনি মায়ের কাছে যাব। কথাটা বলে কেয়া চলে যেতে উদ্যত হলে অপরিচিত ব্যক্তিটি বলল, ম্যাম আপনি যাবেন না? কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবে, আপনি ওনার সাথে কথা বলবেন প্লিজ ম্যাম। এরপর একটা বড় জঙ্গল আছে, আপনি গেলে আপনি বিপদে পড়তে পারেন। জঙ্গল? আমার জঙ্গলকে ভয় লাগে। কেন আপনারা এখানে আটকে রেখেছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো গরিব, কোনো টাকা পয়সা নেই, আমাকে আটকে রেখে আপনাদের কী লাভ? প্লিজ আপনাদের বসকে বলুন না আমাকে ছেড়ে দিতে। কথাটা বলে কেয়া চলে যেতে চাইলে অপরিচিত ব্যক্তি তাকে বলে, ম্যাডাম আপনি যাবেন না। আমাকে যেতেই হবে, আমার মৃত্যু হবে, তাও আমি যাব আমার মায়ের কাছে। কেয়া টেবিলে রাখা ফুলদানি নিয়ে অপরিচিত ব্যক্তির মাথায় আঘাত করে। তারপর সে সেখান থেকে ছুটে যেতে চাইলে একটা মানুষের সাথে তার ধাক্কা লাগে। কেয়া সেই ব্যক্তিটার উপর গিয়ে পড়ে আর কেয়া তাকে জড়িয়ে ধরে কি মনে করে, তারপর ছেড়ে দেয়। আর সে উঠে পড়লে ব্যক্তিটা বলে, বেশ তো ছিলে, কেন উঠে পড়েছো? আর একটু থাকো, আমার ভালো লাগছে। কেয়া প্রথমে রোশন আহমেদকে দেখতে পায়নি, কারণ সেখানে অন্ধকার ছিল। তারপর রোশন আহমেদের আলোর দিকে আসতেই কেয়া চিনতে পারে আর বলে, আপনি আপনি তো শাহানের চাচা, আপনি কেন আমাকে আটকে রেখেছেন? রোশন আহমেদ কোনো কথা বলে না, সে কেয়ার হাত ধরে রুমে নিয়ে যায় আর কেয়াকে বলল, আমাকে ভুল বুঝবে না, আমি তোমার ক্ষতি চাই না কেয়া, আমি তোমার ভালোর জন্যই তোমাকে আটকে রেখেছি। রোশনের কথা শুনে কেয়া রেগে যায় আর বলল, আপনি কত ভালো মানুষ আমার জানতে বাকি নেই, আপনি আমার ভালো চাইছেন? শালা এক নম্বর চরিত্রহীন। কেয়ার চরিত্রহীন কথায় রোশন আহমেদ রেগে যায়, তবুও নিজেকে সামলে নিয়ে কেয়াকে বলে, কি বললে আমি চরিত্রহীন? দেখো কেয়া, আমি জানি আমার ভাবি নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, তবে এখানে আমার ভাবির কোনো দোষ নেই, আমি মানুষটাই এরকম, তাই হয়তো ভাবি বলেছে। তবে তুমি বিশ্বাস করো আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি তোমাকে প্রথম আমার ভাইপো সায়নের ফোনে দেখেছিলাম, সেদিন তোমার প্রতি একটা অনুভূতি জন্মেছিল। তারপর তোমাকে দেখি, তোমার মনে আছে কি না জানি না, রেশমাদের অফিসে, ওখানে আমি ফার্স্ট তোমার সামনে দেখি, আর ফার্স্ট দেখে তোমাকে আমার ভালো লেগে যায়। তোমাকে দেখার পর থেকে আমি আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাইনি। তখন থেকে আমি তোমার সব খবর রাখতে শুরু করি। জমিন শেখের মুখ থেকে জানতে পারি তুমি রেশমাদের হাজবেন্ডের বোন। তারপর তুমি আমার ভাইপো আর ভাইজিকে পড়ানোর জন্য আমাদের বাড়িতে গিয়েছিলে, কিন্তু ওরা ছিল না, তুমি চলে গিয়েছিলে। আর সেদিন আমি তোমায় ফলো করেছিলাম। তুমি যেই দিন ওই অফিসে গিয়েছিলে তোমার ভাইয়ের সাথে দেখা করতে, সেদিন তোমাকে বিজনেসম্যান আব্বাস তালুকদার দেখে ও রেশমার সাথে কন্ট্যাক্ট করে, যাতে তোমাকে ওর হাতে তুলে দেয়। রেশমা রাজি হয়ে যায়। তুমি যেই দিন আমাদের বাড়িতে পড়াতে আসছিলে, সেদিন রেশমার লোক লাগাই তোমাকে আব্বাস তালুকদারের হাতে তুলে দিবে বলে, কিন্তু খবরটা আমার কাছে চলে আসে। আমি আব্বাসের লোককে মারধর করে ওখান থেকে তোমাকে নিয়ে চলে আসি, কারণ তোমার এখনো বিপদ আছে। আব্বাস তালুকদার বিদেশে আছে, কিছুদিনের মধ্যে দেশে আসবে। ওর লোক তোমাকে খুঁজছে, যদি তোমাকে খুঁজে পায় তাহলে ও তোমাকে আবার আব্বাসের হাতে তুলে দিবে। আব্বাস তোমার কি অবস্থা করবে বুঝতে পারছো তো? আব্বাস আমার শত্রু, ওর একটা কেস লড়েনি বলে ও আমার উপর রেগে আছে। বর্তমানে রেশমাদের সাথে আমার শত্রুরা তৈরি হয়ে গিয়েছে, আর আমি তোমার জন্য কারোর সাথে যে কোনো রকম কম্প্রোমাইজ করব না। আমার 30 বছর জীবনে আমাকে বারবার বিয়ের কথা বলছে, কিন্তু বিয়ের বন্ধনে আমি জড়াতে চাই না। আমি জীবনটাকে এনজয় করতে চাই, তাই একাধিক মহিলার সাথে আমি সম্পর্ক করি। আমার ভাইয়া ভাবি মা আমার এই কাজে খুব বিরক্ত। আমি বাড়িতে থাকি না, আমি আমার ফ্ল্যাটে থাকি। আমার লক্ষ্য শুধু টাকা রোজগার করা, কিন্তু যখন থেকে তোমায় দেখেছি তখন থেকে ঠিক করেছি টাকার থেকে তোমাকে মূল্য আমার কাছে অনেক বেশি। কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় হারাতে চাই না। প্লিজ কেয়া, আমার এই অগোছলো জীবনটাকে তুমি একটু গুছিয়ে দিতে পারবে না? পারবে না আমাকে ভালোবাসতে, আমার সাথে ঘর বাঁধতে? এতক্ষণ রোশন আহমেদের কথাগুলো কেয়া মন দিয়ে শুনছিল। তারপর বলল,
আমি বাড়ি যাব, আমার মা অসুস্থ। কেয়ার মুখ থেকে মায়ের কথা শুনে রোশনের মনটা খারাপ হয়ে যায়। সে বলল, কেয়া, একটা খারাপ খবর আছে। তুমি কিন্তু কষ্ট পাবে জানি, কষ্ট হবে, তবু নিজেকে শক্ত করবে। পৃথিবীতে চিরকাল সবাই থাকে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হয়। আমরাও চলে যাব স্মৃতি হয়ে, কিছু কথা আমারও থেকে যাবে। রোশনের কথা শুনে কেয়া বিরক্ত হয় আর বলল, অত ভনিতা না করে কি হয়েছে বলুন না। তুমি আসার 2 দিন পরেই তোমার মা মারা গিয়েছে। কি? আমার মা বেঁচে নেই? মা! মা বলে চিৎকার করে কেঁদে উঠে কেয়া। রোশন কেয়াকে জড়িয়ে ধরে, তারপর বলল, শান্ত হও কেয়া, আমি তোমার পাশে আছি, তুমি কান্না করো না। কেয়া কান্না করতে থাকে। সে রোশনের কোনো কথা শুনে না। রোশন বাধ্য হয়ে কেয়াকে জলের সাথে ঘুমের বড়ি খাইয়ে দেয়। কিছুক্ষণ পর কেয়া ঘুমিয়ে পড়ে। রোশন কেয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, জীবনে একাধিক নারীর সঙ্গ করেছি, কিন্তু মনের মধ্যে সেরকম ফিলিং আসেনি যা তোমাকে দেখে আসছে। তোমার মধ্যে আমি আমার ভালোবাসা দেখতে পাচ্ছি। আমি বদলে যেতে চাই কেয়া, তোমার জন্য বদলাতে চাই। আমি আর নষ্ট হতে চাই না, তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই। কথাটা বলে রোশন কেয়ার কপালে স্নেহের চুম্বন দেয়। তারপর কেয়াকে জড়িয়ে ধরে এবং সেও নিজে ঘুমিয়ে পড়ে। না কেয়াকে দেখে তার মধ্যে কোনো কামনা আসছে, আর না তার পুরুষত্ব জেগে উঠছে। শুধু তাকে ভালোবাসতে ইচ্ছে করছে। সেই ভালোবাসার মধ্যে কোনো লালসা নেই, তার মধ্যে আছে শুধু পবিত্র এক ভালোবাসা। তার পরদিন সকালে কেয়া ঘুম ভেঙে আর সেই রুমের মধ্যেই নিজেকে দেখতে পায়, পাশে কাউকে দেখতে পায় না। সে মনে মনে ভাবে, কালকে আমার কি হয়েছিল? আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, ও লোকটা কোথায় চলে গেল? মা নেই, আমার মা নেই। কথাটা বলে কেয়া আবার কান্না শুরু করে দেয়। পাশের রুমে রোশন তখন ল্যাপটপে বসে কাজ করছিল। সে কেয়ার কান্না শুনতে পেয়ে কেয়ার কাছে আসে। কেয়ার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে সোনা, কান্না করছো কেন? আপনি আমার গায়ে হাত দিবেন না, আপনি একটা বাজে লোক। কেয়ার কথা শুনে রোশন বলল, বাজে লোক তো এই জন্য কালকে এই বাজে লোকটার বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে। রোশনের মুখ থেকে এই কথা শুনে কেয়া তো অবাক হয়ে গেল আর সে বলল, কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমি আপনার মতো লোকের ওকে মাথা রেখে ঘুমাবো? ছি, আপনি ভাবলেন কি করে? আপনার মতো ক্যারেক্টারলেস লোককে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই রোশন কেয়ার ঠোঁটটা নিজে চেপে ধরল আর বলল, বারবার ক্যারেক্টারলেস বলবে না, কথাটা আমার এই বুকে লাগে। তারপর গতরাতে কেয়া ঘুমের ঘরে রোশনের বুকে মাথা রেখে শুয়েছিল আর রোশনকে জড়িয়ে ধরেছিল। সেগুলো ফোনের ছবি তুলে রেখে আর সেগুলো কেয়াকে দেখায়। সেগুলো দেখে কেয়া বলল, আপনি বাজে লোক, আপনি আমার ঘুমানোর সুযোগ নিয়েছেন। আমি সুযোগ নেইনি কালকে তোমার মায়ের কথা শুনে। তুমি খুব ভেঙে পড়েছিলে, আমার কাছে কোনো উপায় ছিল না, তোমাকে ঘুমের ওষুধ দিয়েছিলাম আর তুমি ঘুমাচ্ছিলে। তবে তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি যে তোমার সাথে এক বিছানায় ছিলাম সেটা কোনো পাপ নয়, আমি তোমাকে বিয়ে করেছি। রোশনের মুখ থেকে বিয়ের কথা শুনে কেয়া বলল, বিয়ে? আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তখন অজ্ঞান অবস্থায় ছিলে, কারণ আব্বাস তালুকদারের লোক তোমার মাথায় আঘাত করেছিল, তুমি অসুস্থ ছিলে। সেই অবস্থায় তোমাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। ভাবি বলল যে তুমি ওকে বিয়ে করো, তবে তুমি ওর কাছে থাকতে পারবে। তারপর কাজে ডেকে আমাদের বিয়ে হলো। ভাবি ভাইয়া সবাই জানে, আর তুমি তো আমাকে এমনিতেই ভালোবাসো। শুধু আমার কথা শুনে তারপর থেকে আমাকে ঘৃণা করা শুরু করেছো। ম্যাডাম, মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি সব জেনে গিয়েছি। ভালোবাসি আপনাকে? কে বললো এই কথা? তোমার দুটো দুষ্টু মিষ্টি ছাত্রছাত্রী বলেছে। তুমি নাকি আমার ছবি দেখে বলেছো তোমাদের চাচ্চুটা খুব সুন্দর। সেটা আমি এমনি জিজ্ঞাসা করেছি। ওরা যখন আপনার ছবি দেখাচ্ছিল তখন আমি বলেছি মজা করে, তার মানে এই নয় আমি আপনাকে ভালোবাসি। ভালো তো বাসো ম্যাডাম, সে আমি খবর নিয়ে নিয়েছি। ভাবির মুখ থেকে আমার স্বভাব শুনে তারপর তুমি পিছু ঘটেছ, সেটাও জেনে গিয়েছি। ভাবি বলেছিল আমার দেওরকে বিয়ে করে নাও আর ওর জীবনটাকে বদলে দাও। তখন তুমি নাকি কথা শুনে হেসেছিলে, আর ওই হাসির মধ্যেই তোমার ভালোবাসা লুকিয়েছিল, সেটা ভাবি বুঝে গিয়েছিল। তাই সব শুনে আমি আর দেরি করিনি, ওই দিনই বিয়ে করে ফেলেছিলাম। যাকে ভালো হয়েছে, এখন তুমি আপাতত এখানেই থাকবে। ওখানে গেলে তোমার অসুবিধা আসে, কারণ আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। রেশমার কি করে সাহস হয় তোমাকে নিয়ে ডিল করার? একটা ভালো খবর কি জানো, তোমার ভাইয়া ওখান থেকে চলে গিয়েছে। শুনেছি ও একটা রেস্টুরেন্ট খুলেছে, এক ব্যক্তি তাকে ওই জায়গাটা দিয়েছে। কয়েকদিন আগে আমার লোক গিয়েছিল বলে ব্যবসাটা ভালোই চলছে। তবে দেখবে আমার শালা খুব তাড়াতাড়ি বিজনেসে সাফল্য লাভ করবে।
কারণ আমি শুনেছি রেশমার বাবার মুখ থেকে উজানের বিজনেসের খুব নেশা আসে। ও খুব তাড়াতাড়ি সফলতা লাভ করবে। ও নাকি রেশমাকে বলেছে 3 বছরের মধ্যে কোম্পানিকে দৌলদিয়াকে করে ওদের ভিখারি করে দিবে। আমার মনে হয় তোমার ভাইয়া পারবে। রোশনের মুখ থেকে এইসব কথা শুনে কেয়া বলল, আমি ভাইয়ের কাছে যাব, ভাইয়ের সাথে কথা বলবো। এখন নয়, কিছুদিন পর বলবে। এখন বললে সমস্যা আসে। কিসের সমস্যা? পাগল মেয়ে, তোমার বোঝাতে পারছি না। ওই রেশমা তোমার ক্ষতি করতে চাইছে, তুই কেন বুঝতে পারছো না? আমি যদি না থাকি ও তোমাকে বিপদের মধ্যে ফেলে দিবে। প্লিজ কিছুদিন অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে নিজের ভাইয়ের কাছে দিয়ে আসবো। সকাল থেকে আজকে দোকানে প্রচুর খদ্দের লেগেছে, 2 জন কর্মচারী রেখে দিয়েছে, তাও তো ম্যানেজ করতে পারছে না উজান। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই উজানকে বলে, অনেক রাত হয়ে গেল, আমি বাড়ি গেলে বাবা নির্ঘাত ভুগবে। কেন? তোমার মা তো সব জানে। মা জানে, কিন্তু বাবা তো জানে না। আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। বাবা তোমাকে পছন্দ করে না, তাই বাবাকে তোমার কিছু বলার প্রয়োজন নেই। কেন পছন্দ করে না? আগে তো তোমার বাবা আমার সাথে ভালোই কথা বলতো। আগের বিষয়টা ছেড়ে দাও। তুমি ওই রেশমাকে বিয়ে করার পর বাবা তোমার নাম শুনতে চায় না। তুমি তোমার মাকে ফোন করে দাও, আজকে আমাদের বাড়িতে থেকে যাবে। তুমি কোথায় থাকবে? ভয় নেই, তোমার সাথে থাকবো না। তোমাকে পৌঁছে দিয়ে আমি দোকানে চলে আসব। তারপর কিছুক্ষণ থেকে উজান বলল, আমাকে বিশ্বাস করো না তানহা? উজানের কথা শুনে তানহা বলল, তুমি সত্যি করে একটা কথা বলবে? তানহা, তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? তুমি তো রেশমাকে বিয়ে করেছিলে, এই কদিন ওর সাথে তোমার আর কি বলছিলাম। তানহাকে কথাটা শেষ করতে দিল না। তার আগেই উজান তানহাকে নিজের বুকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলল, ভালো তো শুধু একজনকে বাসি তানহা, আর সেটা কে তুমি ভালো রকমই জানো। তুমি কেন বারবার ওর কথা আমাকে বলো? তুমি তো জানো ও জেদে পড়ে আমাকে বিয়ে করেছে, আর তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওর জন্য আমি সবকিছু হারিয়েছি তানহা। আমি রিক্ত, আমি নিঃস্ব হয়ে গেছি। তুমি বারবার আমার দুর্বলতায় আঘাত দিও না প্লিজ তানহা। উজানের কথায় শান্ত হয় তানহা। সে উজানকে জড়িয়ে ধরে। এদিকে রেশমা তার বাবাকে বলছে, বাপি, আমি নিলয়ের সাথে দেখা করব, দোকান থেকে উজানকে উচ্ছেদ করব। ও তো আমাকে ভালোবাসতো, আমার কথা ফেরাতে পারবে না। কেন, নিলয় কি করবে? ও তো পৌরসভার এখন কাউন্সিলর। উজান যে রেস্টুরেন্ট করেছে ওটা বেআইনিভাবে করেছে। আমি ওকে উচ্ছেদ করার জন্য নোটিশ করব। ওদের কথার মাঝে তিশা বেগম বলল, তুমি ওই জায়গা থেকে ওকে উচ্ছেদ করার কে? যে ব্যক্তি ওকে জায়গাটা দিয়েছে সেই তো একমাত্র করবে। তুমি একদম এসব বিষয়ে কথা বলবে না। তুমি আমাদের ক্ষতি করতে চাইছো, ওই উজানের সাথে হাত মিলিয়েছো। আমি সবটাই জানি। সেটা পারলাম আর কই। এরপর রেশমা নীলার সাথে দেখা করে। নীলা রেশমাকে ভালোবাসতো। জামিন শেখের বন্ধুর ছেলে নিলয়। নীলয়ের সাথে রেশমার বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু হঠাৎ রেশমা জেদে পড়ে উত্তেজনায় বিয়ে করে ফেলে। কিন্তু হঠাৎ রেশমা জেদে পড়ে উত্তেজনার বশে বিয়ে করে ফেলে। আজকে রেশমা এসেছে পুরসভার অফিসে নিলয়ের সাথে দেখা করতে। রেশমাকে দেখে নিলয় বলল, কি ব্যাপার রেশমা, তুমি এখানে? কি দরকার? একটা বিষয়ে তোমার সাহায্য চাইতে এলাম। কোন বিষয় বলো? তুমি তো আমার ব্যাপারে সবটাই জানো। আমাদের বাড়ির চাকর উজান যে রেস্টুরেন্ট করেছে ওটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছে। ওর কাছে কোনো তথ্য প্রমাণ নেই। আমি চাই তুমি ওকে উচ্ছেদ করো। তুমি কি বলছো? ও তোমার হাজবেন্ড হয়? তাহলে তুমি কেন ওর পিছনে লাগছো? খুব তাড়াতাড়ি ওর সাথে আমার ডিভোর্স হবে। আমি তো ওকে কোনোদিনও স্বামীর আসনে বসাইনি। শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ওকে আমি বিয়ে করেছিলাম। ও তো একটা রাস্তার কুত্তা। ওর কি দাম আছে বল? আমার মতো মেয়ে স্বামী হওয়ার ওর যোগ্যতা আছে? রেশমার কথা শুনে নিলয় ম্লান হাসলো, তারপর বলল, জানো রেশমা, আমি ভীষণ ভাগ্যবান যে বিয়েটা তোমার সাথে আমার হয়নি। আমার বাবার সাথে তোমার বাবার কথা হয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আগের জন্ম নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তোমার মতো মেয়ের কাছ থেকে আমি মুক্তি পেয়েছি। আর ওই উজানের ভাগ্য দেখে আমার খুব কষ্ট হচ্ছে। খুব পাপ না করলে তোমার মতো মেয়েকে কেউ স্ত্রী হিসেবে পাবে না। ওর দুর্ভাগ্য কপাল। নিলয়ের কথা শুনে বিরক্ত হয় রেশমা আর বলল, তুমি কি বলছো নিলয়? তার মানে তুমি আমায় সাহায্য করবে না? না,
তোমার মতো নোংরা মেয়েকে নিলয় কখনো সাহায্য করবে না। উজান খুব ভালো ছেলে, ও খুব পরিশ্রম সৎ ছেলে। তুমি ওর জীবন নষ্ট করে দিয়েছো। আমার ক্ষমতা যদি থাকতো আমি তোমাকে কঠিন শাস্তি দিতাম। যে ভদ্রলোক ওকে রেস্টুরেন্ট করতে দিয়েছে তাকে এক ব্যক্তি ওই জায়গাটা দান করেছে। তার সমস্ত তথ্য প্রমাণ সেই ব্যক্তির কাছে আছে। সে নিজে উজানকে নিয়ে আমার অফিসে এসেছিল পারমিশন নেওয়ার জন্য। সবকিছু সঠিক দিকে পৌরসভাকে রেস্টুরেন্ট করার অনুমতি দেয়। আর এখন ভালো চলছে বলে তোমার হিংসা হচ্ছে? তুমি ক্ষতি করতে চাইছো রেশমা? উজান একটা ভালো মনের মানুষ, ও একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তারপর কিছুক্ষণ থামে আর বলল, তুমি দেখবে তোমার অতিরিক্ত আত্মহংকারের জন্য একদিন তোমার পতন হবে। আর বিয়ে, তোমার মতো মেয়েকে কোনো পুরুষ চাইবে না জীবনের সঙ্গী হিসেবে পেতে। তুমি কখনো নারী হতে পারো না। নারীর মধ্যে যে মন থাকা দরকার তোমার মধ্যে কিছুই নেই। তোমার মধ্যে শুধু আছে হিংসার অহংকার আর যে দম্ভ। নিলয়ের কাছ থেকে ব্যর্থ হয়ে রেশমা বাড়িতে ফিরে আসে। তার মন খুব খারাপ। সে রুমে শুয়ে আছে, কি করবে নানা রকম প্ল্যান করছে। ঠিক তখনই জামিন শেখ তার রুমে ঢুকে আর রেশমাকে বলে, রেশমা, কি হলো? এই সময় তুই শুয়ে আছিস কেন? আমার কিছু ভালো লাগছে না বাবা। আমি 2 টাকা ছেলের কাছে হেরে যাব। জানো, আজকে আমি নিলয়ের কাছে গিয়েছিলাম, ও আমার কোনো সাহায্য করলো না, উল্টো আমাকে উল্টোপাল্টা কথা শোনালো। মেয়ের কথা শুনে জামিন শেখ মেয়েকে বলল, আমি একটা অন্য প্ল্যান ভেবে রেখেছি। কি প্ল্যান বাবা? উজান শুনলাম একটা জায়গা কিনবে হোটেল তৈরি করার জন্য। আর জায়গাটা নিয়ে দীর্ঘদিন তালুকদার গ্রুপের সাথে রহিম মির্জার মামলা চলছে। আর উকিল রোশন আহমেদ ওই মির্জা সাহেবের হয়ে কেস লড়ছে। মির্জা সাহেব উজানকে সহ্য করতে পারে না। ব্যবসাতে উজান এখন ওদের সাথে প্রতিযোগিতা করছে। মির্জাদের কাছ থেকে অনেকগুলো প্রজেক্ট টাকা দিয়ে উজান কিনে নিয়েছে। বাবার কথা কিছুই বুঝতে পারছে না রেশমা। তারপর বলল, বাপি, তাতে আমাদের কি লাভ? আমাদের লাভ মানে? আরে আমাদেরই তো আসল লাভ। আমি ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেব। আমি ফায়দা লুটবো। এই সময় তো তোকে একটু নরম হতে হবে আর উজানের সাথে খুব ভালো ব্যবহার করবি। শুনলাম উজানের বোন নাকি রোশনের কাছে আছে। আব্বাস তালুকদারের লোকেদের মারধর করে রোশন মেয়েটাকে নিজের কাছে রেখেছে। আবার শুনেছি ও মেয়েটাকে বিয়ে করেছে। ওর ভাইয়া ভাবি ওকে এই ব্যাপারে সাহায্য করেছে। শুনলাম উজানের বোন কেয়া ওর ভাইজিকে পড়াতো। আগে থেকে ওরা কেয়াকে পছন্দ করত। আমি আব্বাসকে বলেছি এইসব রোশন করেছে। আব্বাস তো খুব রেগে আছে রোশনের উপরে। আব্বাসকে দিয়ে উজানকে বুঝিয়েছি, কিন্তু ও এখনো জানে না যে ওর বোন রোশনের কাছে আছে। তুই গিয়ে উজানকে বলবি উজান রোশনের উপর রেগে আছে। উজান নাকি আব্বাসকে ওই জায়গাটার জন্য কিছু টাকাও অ্যাডভান্স দিয়েছে। উজান আর রোশনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেব, এতে আমরা লাভ করতে পারবো। মির্জার সাথে তালুকদারের বিবাদ দীর্ঘদিনের। জায়গাটার জন্য মির্জা সাহেব লড়াই করছে। ওই জায়গাটায় নাকি ওর হোটেল তৈরি করবে, কিন্তু রোশন কিছু করতে পারছে না। ও বারবার কোর্টে গিয়ে ডেট নিচ্ছে। মির্জা সাহেব রেগে আছে রোশনের উপর। প্রায় 3 বছর হলো বিষয়টা ঝুলে আছে। আমি মির্জা সাহেবের সাথে দেখা করেছি, উকিল তামিমের কথা বলেছি। তামিম বলেছে কেসটা জিতিয়ে দেবে মির্জাদের। মির্জা সাহেব খুব খুশি হয়েছে। আমার হাই রোডের গায়ে যে জায়গাটা ছিল ওখানে মির্জা আমাদের সাথে মিলে একটা কোম্পানি খুলবে। এবার থেকে ওরা আমাদের সাথে কাজ করবে। এটা তো আমাদের লাভ হবে। ওদের হাত ধরে আমরা অনেক বিদেশি কোম্পানির সাথে কাজ করতে পারবো। আমিও তো উজানের ক্ষতি করতে চাই। ও আমার সাথে টক্কর দিতে আসছে। আমার বাড়ির চাকর আমাকে টক্কর দেবে? এটা কখনোই হতে পারে না। বাবার মুখ থেকে এই কথা শুনে রেশমা বলল, এখানে আমি কি করব? তুই উজানের সাথে দেখা কর আর ভালোবাসার অভিনয় কর। এমনভাবে অভিনয় কর যেন ওকে বশে আনতে পারিস। এতে আমাদের লাভ হবে। দেখ, কিছু কিছু ক্ষেত্রে নাটক করতে হয়। নিজের ইগোকে একটু দূরে সরিয়ে রাখ। বাবার কথা বুঝতে পেরে রেশমা হাসলো। তারপর রেশমা তার বাবাকে বলল, বুঝতে পেরেছি বাপি তোমার কথা। আমি চালটা ধরতে পারিনি, এবার তোমার চালে আমি এগোবো। উজান এখন একটা কোম্পানি খুলে অফিস করেছে। সেই অফিসে এসেছে রেশমা উজানের সাথে দেখা করতে।
করতে। রেশমাকে দেখে তানহা খুব রেগে যায় আর বলল, তুই কি করতে আমাদের এখানে এসেছিস? তানহা, তুমি শুধু শুধু রাগ করছো। উজানের সাথে আমার কিছু কথা আছে। ওর সাথে তোর কোনো কথা নেই, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি যাব কি থাকবো সেটা তুমি বলার কে? এখনো উজানের সাথে আমার ডিভোর্স হয়নি। তুমি কোন অধিকারের একটা ছেলের সাথে এখানে থাকছো? রেশমার কথা শুনে উজান রেগে যায় আর বলল, আরে ম্যাডাম, ডিভোর্স তো আমি তোমায় দেব আর তোমাকে দেউলিয়া বানাবো। তুমি উজান রহমানের অনেক ক্ষতি করেছ, ও তোমায় ছেড়ে দেবে না, তোমার শাস্তি তো তোমাকে পেতেই হবে। উজানের কথা শুনে রেশমা একটু নরম হয়। উজানের গা ঘেঁষে বসে উজানের গায়ে হাত দিয়ে ন্যাকামি করে বলল, তুমি শুধু শুধু রাগ করছো আর আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছ। আমি তোমার ভালোর জন্য তোমার কাছে এসেছি। আমি তোমার ভালো চাই উজান। রেশমার কথা শুনে উজান উচ্চস্বরে হেসে উঠে আর হাসতে হাসতে বলল, হাসালে মোর বালিকা, তুমি আমার ভালো চাও এ কথা তুমি বিশ্বাস করতে বলছো? তুমি যে উজানকে চিনতে, সে উজান মরে গেছে, এক নতুন উজানের জন্ম হয়েছে, এবং তাকে তুমি যতই বোকা বানাও সে কখনোই তোমার ফাঁদে পা দেবে না। তুমি আমার অনেক ক্ষতি করেছ, তোমার জন্য আমি মাকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, এমনকি আমার ভালোবাসাকেও হারিয়ে ফেলেছিলাম। আর তো আমি তোমায় বিশ্বাস করব না। রেশমা বুঝতে পারে সে উজানকে শান্ত রাখতে পারছে না, তাই রেশমা বলল, উজান, আমরা তোমার বোনের কোনো ক্ষতি করিনি। তুমি বিশ্বাস করতে পারো, ওই উকিল রোশন আহমেদ ওই তোমার বোনকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানি না। রেশমার কথা শুনে উজান বসা থেকে উঠে পড়ে আর রেশমাকে বলল, তুমি জানলে কি করে এসব কথা? আমার বাপি শুনেছে আর সেই আমাকে বলেছে তুমি যে জায়গাটা কিনবে বলে ঠিক করেছিলে, ওই জায়গাটা নিয়ে দুটো কোম্পানির মধ্যে মামলা চলছে। আর রোশন আগে তালুকদার কোম্পানির সাথে কাজ করত। হঠাৎ সে চেঞ্জ করে মির্জা কোম্পানির সাথে কাজ করছে, কিন্তু সেই মির্জা কোম্পানি রোশনের ওপর বিরক্ত, অনেক দিন থেকে কেস লড়ছে, কিন্তু কোনো কাজ করতে পারছে না। সেই কোম্পানির সিইও এই কথা জানিয়েছে। ওই জায়গাটা আমি কিনবো না, আমার অন্য জায়গায় কেনা হয়ে গেছে, আর সেখানে এখন রিসোর্ট তৈরির কাজ চলছে। প্লিজ ও উজান, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমার বোন নিখোঁজ হওয়ার পেছনে রোশনের হাত আছে। রোশন তোমার বোনকে জোর করে বিয়ে করে নিজের কাছে বন্দি করে রেখেছে। রেশমার কথা শুনে উজান চিন্তিত হয়ে পড়ে। উজানকে চিন্তিত দেখে রেশমা ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে একটা হাসি উপহার দিয়ে যায়। রেশমা চলে যাওয়ার পর তানহা বলল, ওকে তুমি বিশ্বাস করবে না, ওই মেয়েটা সব কিছু পারে। তানহার কথা শুনে উজান বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি এখন যাও আমার কাছ থেকে। উজানের মুখের দিকে তাকিয়ে দেখে, তানহা দেখল উজানের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তানহা ঘাটাতে সাহস পায় না, সে সেখান থেকে চলে যায়। এদিকে রোশনের ভাইজি তন্নি রোশনকে বলছে, চাচু, চাচি কবে আনবে আমাদের এই বাড়িতে? খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই বাড়িতে। আমার খুব দেখতে ইচ্ছে করছে আমাদের ম্যামকে। তুমি বিয়ে করছো, ম্যাম এখন আমাদের চাচি হয়ে গেছে। ভালোই হবে, আমরা দুই ভাই বোনে আবার ম্যামের কাছে পড়বো। ওদের কথা শুনে রোশনের ভাবি আয়রা বলল, রোশন, তুমি ঠিকই বলেছ, তুমি আর ওকে ফ্ল্যাটে রেখো না, নিয়ে চলে এসো। হ্যাঁ ভাবি, ওকে নিয়ে আসবো। মা ওকে এ বাড়িতে আসতে বলেছে। আমি রেশমাকে বিশ্বাস করিনি, ও উজানকে গিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। উজান এখন আমাকে ভুল বুঝতে শুরু করেছে, ও আমার ক্ষতি করতে চাইছে। ও কেন আমার ক্ষতি করতে চাইছে আমি বুঝতে পারছি না। বাপ বেটি দুটি সমান। রোশনের মুখ থেকে এই কথা শুনে আয়রা বলল, তুমি এক কাজ করো, রোশন উজানের সঙ্গে দেখা করো। উজানকে আর বড় ভাই, ও আমাকে ভুল বুঝে সম্পর্ক নষ্ট করুক, এটা আমি চাই না। ওকে তুমি বলবে আমার কোনো দোষ নেই, আমি পরিস্থিতির শিকার, ওর ভালোর জন্য ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। দেখছি ভাবি কি করেছে। আজকে রোশন উজানের সাথে দেখা করতে যাচ্ছে তারই অফিসে। হঠাৎ মাঝখানে তার গাড়ির উপর কেউ হামলা করে আর রোশনকে খুব মারধর করে। লোক জড়ো হয়ে যাওয়ার জন্য অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা চলে যায়। রোশনকে খুব খারাপ অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। বাড়িতে খবর দেওয়া হয়। রোশনের বড় ভাই আর ভাবি তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। রোশনের অবস্থা খুব খারাপ, তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করেছে।
মাথায় মারাত্মক আঘাত লেগেছে। রোশনের ভাইপো ভাতিজি খুব কান্নাকাটি করছে। তার ভাবি আয়রা তার স্বামীকে বলল, দেখো রোশনের অবস্থা ভালো নয়, তুমি এক কাজ করো, কেয়াকে এখানে নিয়ে এসো। আয়রার কথা শুনে তার স্বামী সহমত পোষণ করে আর কিয়াকে আনতে যায়। রোশন কিয়াকে রাখে খুবই নিরাপত্তার মধ্যে। রোশন আহত শুনে কিয়া সাথে সাথে রোশনের ভাইয়ার সাথে চলে আসে। কিয়াকে জিজ্ঞেস করে, ভাবি ও ঠিক আছে? না রে, ওর মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, ইমার্জেন্সি ওয়ার্ডে আছে, ডাক্তার দেখছে। কথাটা শুনে কিয়া ওখানে কান্না শুরু করে দেয়। আয়রা ওর মাথায় হাত দিয়ে বলল, কান্না করো না কেয়া, রোশন ভালো হয়ে যাবে, তোমার ভালোবাসা আছে তো ওর সাথে। আমি তোমায় বলেছিলাম তোমার ভালোবাসা দিয়ে তুমি ওকে পরিবর্তন করো, তুমি পেরেছো কেয়া। রোশন কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। আমি ওকে কখন ভালোবাসলাম? ওকে তো শুধু শুধু বুঝে গেলাম। এতই যখন ওকে ভুল বুঝছো তাহলে এত কান্না করছো কেন? জানি না ভাবি, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি শান্ত হও, তোমার ভাইয়া গেছে ডাক্তারের সাথে কথা বলতে। রোশনের বড় ভাই তারেক ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার বলে, আপনার বড় ভাই বিপদমুক্ত, মাথায় আঘাতের জন্য সেলাই দেওয়া হয়েছে আর বাঁ হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে, কিছুক্ষণ পর বেড়ে দেওয়া হবে। রোশনকে বেডে দেওয়া হলো। ওর ভাবি ভাইয়া দেখা করে। আয়রা রোশনকে বলল, রোশন, কেয়া এসেছে, খুব কান্নাকাটি করছে, তুমি ওর সাথে কথা বলো, আমি এখনই ওকে পাঠিয়ে দিচ্ছি। কেন এসব কথা ওকে বলতে গিয়েছো? কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর কিয়া রোশনের কাছে আসে, জিজ্ঞেস করে, কেমন আছেন? ভালো আছি, তুমি আবার আসতে গেলে কেন? চারিদিকে এত শত্রু কেন আপনার? আমি একজন ক্রিমিনাল লয়ার, সেজন্য বোধহয় আমার এত শত্রু। তবে ভয় নেই, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তাছাড়া তুমি তো আমায় ভালোবাসো না, আমি যদি মরে যাই তোমারও তো ভালো হবে। তুমি তো বলেছো আমার থেকে মুক্তি চাও। রোশনের কথা শুনে কিয়া কাঁদতে কাঁদতে রোশনকে জড়িয়ে ধরল আর বলল, আমার এসব ভালো লাগে না। কিয়ার এই আকস্মিক জড়াজড়িতে রোশনের মুখে হাসি দেখা যায়। সে কিয়ার মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে, অত কান্নাকাটি করতে হবে না, এবার থেকে তুমি যা বলবে সেটাই হবে। তবে একটা বিষয় ভালো লাগলো, ভাগ্য আমার আঘাতটা করেছিল আমার শত্রু, তাই তো আমার বউ আমাকে এত ভালোবাসতে জানতে পারলাম। ভালো তো বাসি, আরো অনেক ভালোবাসি, বোঝাতে পারবো না তার পরিমাণ কত। তবে আমার ভয় লাগতো। কোন বিষয়ে? আপনার ভাবি অনেক কথাই বলেছিল আপনার ক্যারেক্টার নিয়ে, সেই জন্য ভয় লেগেছিল। তবে আমি শুনেছি আমার সাথে বিয়ে হবার পর থেকে আর আপনি আগের মতো কাজ করেন না, আর করবেন না। তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। কিয়ার কথা শুনে রোশন তার মাথায় হাত বুলিয়ে দিল আর হাসির সুরে বলল, পাগল, আমার এত সুন্দর বউ থাকতে আমি অন্য জায়গায় যাব? ডাক্তার রোশন আহমদকে কিছুদিন হসপিটালে থাকতে বলেছে। কিয়া সবসময় ওর সাথেই আছে। এদিকে রেশমা এসেছে রোশনের সাথে দেখা করতে। রেশমাকে দেখেই রোশনের মুখে একরাশ বিরক্ত ধরা পড়ল। রেশমা বলল, আমি জানি তোমরা আমার ওপর রাগ করছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। রোশন আমাকে ভুল বুঝেছে, সেজন্য আমি সরি বলছি। তোমার কথা মির্জাকে বলা উচিত হয়নি রোশন। তবে যখন শুনলাম তুমি কিয়াকে বিয়ে করেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি জানো কি তোমাকে মারার জন্য কে লোক লাগিয়েছে? রেশমার কথা শুনে কিয়া বলল, কি করে জানবো কে লাগিয়েছে? আমাদের তো সন্দেহ হচ্ছে আপনাকে, কারণ আপনি পারেন না এমন কোনো কাজ নেই। না কিয়া, তুমি আমায় ভুল বুঝছো, আমি তোমার ক্ষতি চাই না। তোমার ভাইয়া উজান রোশনকে মারার জন্য লোক লাগিয়েছে। রেশমার মুখ থেকে তার ভাইয়ার নাম শুনে কিয়া অবাক হয়ে যায়। রেশমা রোশনের দিকে তাকায়। রেশমা বলল, হ্যাঁ কিয়া, আমি যখন প্রথম তোমার খবরটা শুনি আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আসলে একটা জায়গা নিয়ে উজান রোশনের উপর রেগেছিল। পরে তালুকদারের মুখ থেকে শুনেই রোশন নাকি তোমাকে নিয়ে চলে গেছে। ও তখন থেকে রোশনের ক্ষতি করতে চায়, তাই তো সেদিন লোক লাগিয়ে রোশনকে মারার প্ল্যান করলো। তোমার ভাইয়া তোমার ভালো চায় না, ও তোমাকে বিধবা দেখতে চায়। কথাটা বলে রেশমা ভিলেনের হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে বাবাকে বলল, বাপে, যুদ্ধ লাগিয়ে দিয়েছি, এবার আমরা বসে বসে ফায়দা লুটবো। মেয়ের কথা কিছু বুঝতে না পেরে জামিন শেখ বলল,
এই যুদ্ধ তুই লাগিয়েছিস। ভাই বোনের যুদ্ধ? উজান খুব বাড়াবাড়ি করছিল, তাই এই পরিকল্পনাটা আমি করলাম। শুধু ভাই বোন একে অপরকে ভুল বুঝছে। ও আমার ক্ষতি করতে চাইছে, কিন্তু আমি ওর চেয়ে বড় খেলোয়াড়। ও কখনো আমার ক্ষতি করতে পারবে না। তুমি দেখো না কি হয়। আসলে রোশনকে লোক লাগিয়ে আমি মারার চেষ্টা করেছি। আমি উজানকে গিয়ে বলে এসেছি রোশন তোমার বোনকে নিয়ে চলে গেছে। ওরা একে অপরের সাথে লড়াই করুক আর আমি মজা দেখি। উজান রোশনকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর একটু থেমে রেশমা বলল, শালা আমাকে দেউলিয়া করবে? এত বড় সাহস! দুদিন বিজনেস শুরু করেছে কি এমন প্রপার্টি তৈরি করেছে, সে আমার সাথে টক্কর দিতে এসেছে। চৌধুরীদের সব নিয়ে নিয়েছে। ও আমাদের কোম্পানিকে নিলামে তুলতে চাইছে, আমি তো তুলতে দেব না। মেয়ের মুখ থেকে সব কথা শুনে জামিন শেখ রেশমার মাথায় হাত বুলায় আর বলল, এই না হলে আমার মেয়ে। আমি তো এটাই চেয়েছিলাম, এইভাবে শত্রুদের সাথে লড়াই হয়। কথায় আছে, শত্রুদের শত্রু সবসময় মিত্র হয়। ওরা এবার লড়াই করুক, আমরা মজা দেখি। আজকে কেয়া এসেছে উজানের অফিসে। কেয়াকে দেখে উজান আনন্দে চিৎকার করে উঠে আর বলল, আরে বোন, তুই এখানে? আমি তোকে কত খুঁজেছি, কোথায় ছিলিস তুই? কথাটা বলে উজান কেয়াকে জড়িয়ে ধরতে যাবে, কেয়া তাকে ছড়িয়ে দেয় আর বলল, থাক ভাই, হাত দরদ দেখাতে হবে না। আমি তোর কি ক্ষতি করেছিলাম বলতো? তুই কেন আমার স্বামীকে মার্ডার করতে গেলি? কেয়ার মুখ থেকে এই কথা শুনে উজান বলল, তোর স্বামী মানে রোশন? ন্যাকা সাজছিস কেন? জেল মনে হয়েছে? তুই কিছুই জানিস না। রোশন আমাকে বিয়ে করেছে, আমি ভালো আছি, ওর কোনো দোষ নেই। তুই আমায় ভুল বুঝিস না। তুই বিশ্বাস কর, তোর আমি কখনো ক্ষতি করতে পারি? তুই যে আমার কলিজা রে, আমার আদরের বোন তুই। তারপর একটু থেমে উজান বলল, আমি তোকে পাগলের মতো খুঁজেছি। আমি জানি না তুই কোথায় আছিস। আমি যখন শুনলাম মা মারা গেছে, তুই নিখোঁজ, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তারপরে শুনলাম তুই বিয়ে করেছিস। আমি জানতাম রোশন ভালো ছেলে নয়। আমি যখন ওই কোম্পানিতে কাজ করতাম, ওকে দুই একবার অনেক মেয়ের সাথে মেলামেশা করতে দেখেছি। তখন থেকেও আমার অপছন্দের তালিকায় ছিল। কিন্তু পরে শুনলাম তুই ওর ভাইপো ভাইকে পড়াচ্ছিস, আর আগে থেকে ওকে চিনতিস। তারপর একদিন শুনলাম তুই বিয়ে করেছিস। আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, পরে খবর নিয়ে জানতে পারলাম রোশন নাকি বদলে গেছে। আমি চেষ্টা করেছিলাম তোর সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। আমি বুঝতে পারছি না তোকে এই খবরটা কে দিল যে আমি রোশনকে মার্ডার করার চেষ্টা করছি। তাহলে রেশমা কেন মিথ্যা কথা বলছে? তুই নাকি চাইছিস তোর বোন বিধবা হয়ে যাক? ভাইয়া, এখানে রোশনের কোনো দোষ নেই। আমি মানছি রোশন ভালো ছিল না, কিন্তু এখনো ভালো হয়ে গেছে, আমাকে বিয়ে করেছে। প্লিজ ভাই, আমার মুখ যে ওকে ক্ষমা করে দে। ওদের কথাবার্তার মাঝে তানহা আর রোশনদের কোম্পানির ম্যানেজার শামশেদ চৌধুরী ওখানে আসে। তানহা কেয়াকে বলল, কেয়া, তুমি এখানে? এতদিন কোথায় ছিলে? আমি যেখানেই থাকি, সেটা নিয়ে তুমি কি করবে? এভাবে কথা বলছো কেন? তবে কিভাবে বলবো? তুমি তো যত নাস্টির শুরু, আমার ভাইকে ভুল বোঝাচ্ছ। কিসব উল্টোপাল্টা কথা বলছো? আমি কেন তোমার ভাইকে ভুল বোঝাবো? ওদের কথাবার্তার মাঝে কোম্পানির ম্যানেজার শামশেদ চৌধুরী বলল, কেয়া আর উজান, তোমাদের দুই ভাই বোনকে বলছি, তোমরা একে অপরের সাথে ঝগড়া করবে না, একে অপরের সাথে ভুল বুঝো না। এসব করছে ওই রেশমা। তোমার ভাই চ্যালেঞ্জ নিয়েছে, ওদের কোম্পানিকে দেউলিয়া করবে আর ওদেরকে পথের ভিখারি বানাবে। উজান যাতে এই কাজ না করতে পারে, সেজন্য ওকে অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখতে চাইছে। উজানের ব্যবসা ভালো চলছে, ও একটা বড় রিসোর্ট কিনেছে। সেসব সহ্য করতে পারছে না রেশমা, কারণ ওদের এখন সময় খারাপ যাচ্ছে। বুঝতে পারছো? এইভাবে চলতে থাকলে উজান সব কিছু কিনে নেবে। তাই ও পরিকল্পনা করছে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে ও সুযোগ নেবে। আমি ওকে বারণ করেছিলাম, ও আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর কোম্পানির কিছু লোক যারা আছে তারা আমাকে সাহায্য করেছে। উজান যখন ওখানে থাকতো, ও খুব অপমান করত। কোম্পানির কিছু কর্মচারী সেটা ভালোভাবে নেয়নি। তারা আমাকে বলেছে ওরা উজানের সাথে আছে, ও ভয় পাচ্ছে। তাই তো ষড়যন্ত্র করে তোমাদের দুই ভাই বোনের মধ্যে দণ্ড লাগিয়ে দিয়েছে। শামশেদ চৌধুরীর মুখ থেকে
এই কথা শুনে উজান রাগ ধরে রাখতে পারে না, চিৎকার করে বলে, আমি তো তোদেরকে ছাড়বই না, তোদের ধ্বংস আমি দেখতে চাই। তুই আমার এত ক্ষতি করেও আবার আমার সাথে মিষ্টি কথা বলতে এসেছিস। আমার সেদিনই বোঝা উচিত ছিল। তানহা আমাকে বুঝিয়েছিল যে নিশ্চয়ই কিছু প্ল্যান করে এসেছে। আমার মাথায় নেই আমার বোনের সাথে শেষ পর্যন্ত ঝগড়া লাগিয়ে দেবে। না, এই উজান রহমান আর ভুল করবে না। রেশমার মুখ থেকে জানার পর আমি লোক লাগিয়ে কেয়ার খোঁজ খবর নিতে থাকি, আর তখনই সব জানতে পারি কেয়া ভালো আছে, রোশনের সঙ্গে সংসার করছে। বোন আমার, তোর ভাইয়া তোকে প্রচুর ভালোবাসে, তুই বিশ্বাস কর। তারপর উজান এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। রেশমাদের সাথে সে সমস্ত কোম্পানির ডিল হারিয়ে তাদের কাছ থেকে কোম্পানির প্রজেক্ট সব কেড়ে নেয়। একে একে জামিন শেখ সব কিছু হাতছাড়া হতে থাকে। জামিন শেখের জামিনের মেয়াদ শেষ হয়ে যায়, তাকে পুলিশ ধরে নিয়ে যায়। রোশন কোনো সাহায্য করে না, এমনকি কোনো উকিল যাতে ওর হয়ে লড়তে না পারে রোশন তার ব্যবস্থাও করে। মির্জা গুহ জামিন শেখের বিরুদ্ধে কেস করে যে জামিন তার কোম্পানি খুলেছে সেটা নাকি জামিন শেখের অবৈধ জমি। এতে জামিনের অনেক টাকা ক্ষতি হয়। জেলের মধ্যে জামিন শেখের স্ট্রোক হয়। তড়িঘড়ি জামিন শেখকে হসপিটালে ভর্তি করা হয়। বাবার এই অবস্থা দেখে রেশমা কান্না শুরু করে দেয়। ডাক্তার সমস্ত চেক আপ করে বলে ওনার সমস্ত বডি প্যারালাইজড হয়ে গিয়েছে, তাদের আর কিছু করার নেই, উনি আর কথাও বলতে পারবে না, শক্তিও হারিয়ে ফেলেছে। এই অবস্থায় রেশমা কি করবে বুঝে উঠতে পারছে না। সে নিলয়কে ফোন করে আর বলল, নিলয়, আমি কিছু বুঝতে পারছি না। বাপিকে পুলিশ ধরে নিয়ে গেছে, বাপি স্ট্রোক হয়েছে, বাপি জেলের হাসপাতালে আছে, অবস্থা খুবই খারাপ। মির্জারা আমাদের বিরুদ্ধে কেস করেছে, আমাদের সব প্রজেক্ট হাতছাড়া হয়েছে, আমাদের কয়েক কোটি টাকা লোকসান হয়ে গেছে। আমি অসহায় ফিল করছি। তুমি তো একসময় আমাকে ভালোবাসতে, তাই আমি চাইছি এ সময় তুমি আমার পাশে থাকো। প্লিজ নিলয়, না করো না। রেশমার কথা শুনে নিলয় ব্যঙ্গ করে বলল, তুই কি বলছো? তুমি অসহায় ফিল করছো? তোমার মতো মেয়ে তো কখনো অসহায় ফিল করতেই পারে না। তুমি তো অনেক রকম পরিকল্পনা করলে উজানের ক্ষতি করার জন্য, কিন্তু কি করলে বলো? এখন তো বুঝতে পারছো উজানের মতো পরিস্থিতি তুমিও শিকার হয়েছ। তোমার অহংকার থেকে তুমি বেরিয়ে না এলে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না। আর সরি রেশমা, আমি তোমায় সাহায্য করতে পারবো না। আমি কেন, এই অবস্থায় তোমায় কেউ সাহায্য করবে না। রেশমা সবাইকে ফোন করে কিন্তু কেউ তার সাথে কাজ করতে রাজি হয় না। বাজার থেকে জামিন সে কয়েকশো কোটি টাকা লোন নিয়েছে, তারা সে টাকা চাইতে শুরু করে। সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া ছাড়া রেশমার কাছে আর কোনো উপায় থাকে না। এরই মধ্যে জামিন শেখ মারা যায়। বাড়িতে নোটিশ আসে, 1 মাসের মধ্যে বাড়ি খালি করতে হবে। রেশমা খুব চিন্তায় পড়ে যায়। ঠিক এই অবস্থায় তিশা বেগম রেশমাকে বলল, আর ভেবে কি করবে? সব তোমার পাপের ফল। তুমি যদি কিছু ভালো কাজ করতে, আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে থাকতো। তিশা বেগমের কথা শুনে রেশমা আজ আর কিছু মন্তব্য করলো না। সে তিশা বেগমের দিকে তাকায়, তারপর তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আজকে প্রথম তিশা বেগম রেশমাকে কাঁদতে দেখল। এদিকে তানহার মা সায়রা বেগম তানহাকে বলছে, তানহা, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমাকে দেখতে আসবে মানে? তোমরা কি আমার বিয়ের কথা ভাবছো? হ্যাঁ, তুই বড় হয়েছিস, তা বিয়ের কথা তো ভাববই। মা, আর 2 বছর আমাকে সময় দাও। তো 23 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন অপেক্ষা করাবি? তাছাড়া তোর বাবার শরীর খারাপ, সামনে মাস থেকে বাবা অবসর নিবে। ভাগ্যিস শামসুর তোর আপুকে বিয়ে করলো, তোর এত চিন্তা কমলো। উনি খুব ভালো মানুষ। যাগ্গে, আপু এখন ভালোই আছে। এবার শুধু তোর জন্য আমাদের চিন্তা। ভালো ছেলের হাতে তোকে তুলে দিতে পারলে আমরা নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। মায়ের কথা শুনে তানহা নীরব থাকলো। সে তো উজানকেই ভালোবাসে, কিন্তু উজানের সাথে রেশমার বিয়ে হয়েছে, তাদের এখন ডিভোর্স পর্যন্ত হয়নি। তাহলে সে কি করে উজানকে বিয়ে করবে? উজান এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে, অনেক বড় বড় মানুষের সাথে তার উঠা বসা, শহরের নামকরা বিজনেসম্যান। তানহা সব সময় উজানের পাশে থাকতো, কিন্তু এখন উজান আর ফোন করে না, দেখাও হয় না। হয়তো তানহার
প্রয়োজন ফুরিয়ে গেছে। সে মনে মনে বলল, না মা, না, আমি আর ভুল করব না। সত্যি তো, মা তো ভুল কিছু বলেনি। বাবার বয়স হচ্ছে, এবার তো আমার একটা কিছু দরকার। আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আমি কাল সকালে বাবা মাকে জানিয়ে দেব পাত্রপক্ষ থেকে আসার জন্য। তার বিয়েতে কোনো অমত নেই। কথাটা মনে মনে বলল। তানহা শুধু একবার চেষ্টা করলো উজানের সাথে কথা বলার, কিন্তু সে উজানকে ফোন করলে উজান ফোন ধরছে না। তানহার মনটা ভেঙে গেল। তারপর সে তার মাকে বলল, মা, তুমি ছেলে পক্ষকে আসতে বলো। তোমরা যাকে দেখে দেবে আমি তাকে বিয়ে করব। আজকে উজান তার বোনের বাড়িতে এসেছে। উজান রোশনকে বলল, কেমন আছেন স্যার? উজানের কথা শুনে রোশন হাসলো, তারপর বলল, ছোট বোনের জামাইকে কেউ স্যার বলে? আমার শালা তো এখন অনেক বড় শিল্পপতি হয়ে গিয়েছে, একেবারে বেশ শিল্পপতির শিরোপা পেয়েছে। কত নাম এখন, স্যার তো এবার সবাই আপনাকে বলবে। চেষ্টা করছি, এখনো সেই লেভেলে পৌঁছতে পারিনি। ওদের কথা বলার মাঝে কেয়া ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে আর ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, অনেক বড় জায়গায় পৌঁছে গেছিস। জীবনে যা লক্ষ্য ছিল সবটাই তো পূরণ করলে। এখন রেশমা ভিখারি হয়ে গেছে, শুধু বাড়িটা রয়েছে। তাও তো শুনছি 1 মাসের নোটিশ দিয়েছে বাড়ি খালি করার জন্য। শুনলাম রেশমার চাকরি খুঁজছে। রেশমাকে কেউ চাকরি দিচ্ছে না? ওর এখনো অনেক বাকি আছে। ওকে কোনো কোম্পানি কাজ দেবে না। ও তো মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আমি এটাই চেয়েছিলাম, তবে তিশা বেগমের জন্য আমার কষ্ট হচ্ছে। ও আমাকে ছেলের মতোই ভালোবাসতো। ওই বাড়িতে যখন ছিলাম ও খুব যত্ন করতো আমাকে। খুব কষ্ট হচ্ছে ওনার জন্য। ওনার মধ্যে মায়ের একটা ছায়া ছিল। আমার একবার খুব অসুখ করেছিল, টাইফয়েড হয়েছিল। ও খুব যত্ন করেছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমার তখন মনে হতো আমার মা যেন আমার পাশে আছে। উনি রেশমার নিজের মা নয়, উনি রেশমাকে মানুষ করেছে। যদি সেরকম হয় আমি ওনাকে আমার কাছে নিয়ে আসব। তবে ওই বাড়িটা আমি কিনে নেব, কথাবার্তা চলছে। ব্যাংকের লোন আমি মিটিয়ে দেব। এর আগে সমস্ত কোম্পানি আমি কিনে নিয়েছি। উজানের কথা শুনে কেয়া বলল, ভাইয়া, রেশমাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছিস? না, এখনো পাঠাইনি। সেজন্য তো আমি এসেছি রোশনের সাথে কথা বলতে। দেরি করিস না, ওকে ডিভোর্স করে দে। আর তুই তানহার ফোন তুলছিস না কেন? তান্না আমাকে ফোন করেছিল, খুব কান্নাকাটি করছিল। ওর বাবা ওর বিয়ে যোগাযোগ করছে। কালকে মনে হয় ছেলের বাড়ি থেকে লোক দেখতে আসবে। বলছিস আর কতদিন অপেক্ষা করব? তোমার ভাই কিছু বলছে না, বাবার বয়স হচ্ছে, বাবা চিন্তা নিতে পারছে না। আমার কিচ্ছু করার নেই। তোমার ভাইকে বলবে ও যেন আমাকে ভুলে যায়। কেয়ার কথা শুনে উজান বলল, সে কি, তানহার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে? না, ও আমার জন্য অনেক কিছু করেছে। আমার বিপদের প্রতিটা মুহূর্তে আমি ওকে পাশে পেয়েছি। আসলে আমার লক্ষ্য ছিল নিজেকে একজন সফল বিজনেসম্যান হিসেবে দেখার। এখন আমি অনেকটাই সাকসেস হয়েছি। আজ আমি তানহার সাথে দেখা করব। ও কখনো আমাকে ভুল বুঝতে পারে না। রোশনের সাথে আলোচনা করে উজান রেশমার কাছে ডিভোর্সের চিঠি পাঠায়। ডিভোর্সের চিঠিটা দেখে রেশমা একটু অবাক হয়ে যায়। সে মনে মনে ঠিক করে সে ডিভোর্স দেবে, কিন্তু তার বিনিময়ে অনেক টাকা দাবি করবে, যাতে সেই টাকা সে বসে বসে খেতে পারে। ডিভোর্সের চিঠি দেখে তিশা বেগম রেগে রেশমাকে বলল, কি ভাবছো, ডিভোর্স দিবে না? না, ডিভোর্স দিয়ে দেব, তবে তার আগে উজানের সাথে আমি একবার দেখা করব। রেশমা, তুমি খুব বোকা। উজানের মতো ছেলেকে হারিয়ে ফেললে। ও এবছর সেরা বিজনেসম্যান অ্যাওয়ার্ড পেয়েছে। তোমার আফসোস হচ্ছে না কত বড় ভুল তুমি করেছো? তিশা বেগমের কথা আজ আবারও রেশমা কিছু মন্তব্য করলো না। আজকে ছেলের বাড়ির দল তানহাকে দেখতে এসেছে। তানহা সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসে আছে। ঠিক সেই সময় উজান সেখানে যায়। উজানকে দেখে ছেলেপক্ষের লোক চিনতে পারে, নামকরা বিজনেসম্যান উজান রহমান। উজান তাদেরকে বলে, সরি ভাই সাহেবেরা, কিছু মনে করবেন না। এই মেয়েটা আমার বাগদত্তা। এর সাথে অনেকদিন আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি একটু ব্যস্ত থাকার জন্য এর খবর নিতে পারিনি, তাই অভিমান করে ও বিয়েতে হ্যাঁ বলেছে। আপনারা বাড়িতে ফিরে যান। উজানের কথা শুনে ছেলেপক্ষ কিছু না বলে সেখান থেকে চলে যায়। তানহা সেখান থেকে ছুটে চলে আসে। উজান তানহাকে ডাকলেও
সে সাড়া দেয় না, রুম বন্ধ করে কান্না শুরু করে দেয়। তানহা দুলাভাই শামসের চৌধুরী উজানকে বলল, শালি খুব রেগে আছে, এই মুহূর্তে তোমার সাথে কথা বলবে না। আমরা বোঝাচ্ছি, পরে তুমি কথা বলবে ওর সাথে। পরে নয়, আমি এখনই ওর সাথে কথা বলবো। তারপর রুমের দরজা থেকে উজান ডাকে আর বলল, তানহা দরজা খোলো। সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে বিজনেসটা দাঁড় করবার জন্য আমি খুব পরিশ্রম করেছিলাম। আমার স্বপ্ন তুমি তো জানো, তুমি আমি ভুল বুঝো না। প্লিজ সোনা, দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। উজানের আহ্বানে তানহা না করতে পারে না। যতই হোক সে উজানকে খুবই ভালোবাসে। তানহা দরজা খুলে দেয়। রুমে ঢুকে উজান তানহাকে জড়িয়ে ধরে আর বলল, সরি, ভুল হয়ে গেছে। রেশমাকে ডিভোর্স পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। তাহলে কবে আমায় বিয়ে করছো? খুব তাড়াতাড়ি, আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না। সামনের মাসে আমি তোমাকে বিয়ে করছি। অনেক ভালোবাসি তানহা তোমায়, তুমি কেন আমায় বোঝো না? আমি বুঝি তোমায় ভালোবাসি না? জানি তো ভালোবাসো, তাই তো যখন কেয়ার মুখ থেকে শুনলাম তোমার বিয়ের কথা, আমি মাথা ঠিক রাখতে পারিনি, ছুটে এসেছি। আমার ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেব না। তানহা কিছু বলে না, সে উজানের গরম নিঃশ্বাস অনুভব করতে থাকে। রেশমা উজানের সাথে তার অফিসে দেখা করতে এসেছে। উজান, আমি তোমাকে ডিভোর্স করে দেব, কিন্তু তার বিনিময়ে একটা শর্ত আছে। রেশমার মুখ থেকে সত্যের কথা শুনে উজান ভ্রু কুঁচকে রেশমার দিকে তাকায়, তারপর বলল, কি শর্ত রেশমা? আমি তোমাকে ডিভোর্স দেব, তার বিনিময়ে তোমায় আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে। 20 লক্ষ টাকা? হ্যাঁ, 20 লক্ষ টাকা। তুমি তো আমাদের কোম্পানিকে শেষ করে দিয়েছো। বাজার থেকে লোন নেওয়া হয়েছিল, বাড়ি খালি করার জন্য নোটিশ পাঠিয়েছে। 1 মাসের মধ্যে খালি করতে হবে। বাবা তো মারা গিয়ে নিশ্চিন্তে আছে, এবার আমার কি হবে? আমি ঠিক করেছি ওই টাকায় একটা ফ্ল্যাট কিনে থাকবো। তারপর রেশমা উজানের দিকে তাকিয়ে বলল, তুমি জিতে গেছো উজান, আর আমি হেরে গেছি। রেশমার কথা শুনে উজান হাসলো আর বলল, ফ্ল্যাটে শুধু তুমি একা থাকবে? তোমার মা তিশা বেগমকে নেবে না? ও কি আমার নিজের মা নাকি যে ওর কথা আমি ভাববো? ও মরলো কি বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আমারটা বুঝে নেব। তুমি সফল হয়ে গেছো, তাই আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাইনি। আমি পরাজয় স্বীকার করে নিলাম, আর যুদ্ধের ময়দান থেকে আমি চলে যাচ্ছি, আর তোমার মুখোমুখি কখনো হব না। রেশমার কথা শুনে উজান অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর হাসতে হাসতে বলল, কোথায় গেল তোমার অহংকার? কি যেন আমায় বলেছিলে, রাস্তার ভিখারিও আমাকে ঘৃণা করে। রেশমা নামের অহংকার মহিলা এখন মাথা নত করে কথা বলছে আর যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে। সত্যি রেশমা, মানুষের ভাগ্য কি বিচিত্র। আজ যে রাজা, কালকে সে ফকির। তবু কেন মানুষ এত অহংকার করে বুঝতে পারি না। তোমার অহংকারের পতন হয়েছে। আজকে তুমি মাথা নত করে আমার সামনে চোখের জল ফেলছো, এতেই আমি খুশি। তবে তিশা বেগমের দায়িত্ব তোমায় নিতে হবে না। উনি খুব ভালো মনের মহিলা। উনি কখনো তোমার মা হতে পারে না। উনি আমার কাছেই থাকবেন, আর ওই বাড়ি আমি কিনে নেব, আর তিশা বেগমের নামে আমি বাড়িটা লিখে দেব। আর আমি তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, এই শহর ছেড়ে তুমি চলে যাও, আর জীবনে তুমি এই শহরে আসবে না। তোমার নিঃশ্বাসেও বিষ আছে। তুমি আমার যা ক্ষতি করেছো, আর তুমি কারোর ক্ষতি করবে না। সবাই কিন্তু উজান রহমানের মতো নয়। আমাকে নিয়ে যে খেলা করেছো, আর কাউকে নিয়ে খেলা করবে না। তুমি যে আজকে অনুতপ্ত হচ্ছ, এটাই যথেষ্ট। তোমার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তুমি এখন আমার সামনে থেকে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি হলে নারী জাতির কলঙ্ক। যাওয়ার আগে রেশমা উজানের দিকে তাকালো। উজানের মুখ থেকে বেরিয়ে এলো একরাশ ঘৃণা। তারপর রেশমার অ্যাকাউন্টে উজান 20 লক্ষ টাকা দিয়ে দেয়। ব্যাংকের সমস্ত লোন মিটিয়ে দিয়ে বাড়িটা তিশা বেগমের নামে করে দেয়। তিশা বেগম উজানকে বলল, বাবা, তুমি এত কষ্ট করে বাড়িটা কিনলে, তুমি কেন আমার নামে করতে গেলে? আন্টি, আপনি তো আমার আর একটা মা। আমি যখন মাকে ছেড়ে এসেছিলাম তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনি যখন আমার মাথায় হাত বুলিয়ে দিতেন তখন আমার মনে হতো আমি তো মায়ের কাছেই আছি। আমার যখন টাইফয়েড হয়েছিল, আপনি আমার খুব যত্ন করে আমার সেবা করেছিলেন। আমি দেখেছি আপনার সেই ভালোবাসা, তাই আপনাকে কি করে ভুলে যাব মা? আপনি আমার
আর একটা মা। নিজের সন্তান নেই বলে কখনো দুঃখ করবেন না। আমি কথা দিচ্ছি, সারা জীবন আপনাকে কখনো কষ্ট পেতে দেব না। আপনার সন্তান হয়ে আপনার সেবা করব। উজানের কথা শুনে তিশা বেগম মাথায় হাত দিয়ে বলল, বাবা, আমি খুব খুশি হয়েছি। তবে তুমি এবার একটা বিয়ে করো। আমি বৌমাকে দেখতে চাই, আর নাতি নাতনি চাই। বাকি সময়টা আমি তাদের নিয়েই কাটিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রোশন আনুষ্ঠানিকভাবে কেয়াকে বিয়ে করছে। আগে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। এই অনুষ্ঠানে তানহা ও উজানও এসেছিল। কেয়া অপেক্ষা করছিল রোশনের জন্য। রোশন রুমে ঢুকে কিছু না বলে কেয়ার পাশে চুপচাপ শুয়ে পড়ল। সেটা দেখে কেয়া বলল, কি ব্যাপার? আমি আপনার জন্য অপেক্ষা করছি আর আপনি শুয়ে পড়লেন? কেয়ার কথা শুনে রোশন শোয়া থেকে উঠল, তারপর বলল, তা কি করব? তুমি তো বলেছো আমি যতক্ষণ না নিজে থেকে আপনার কাছে যাই ততক্ষণ আপনি আসবেন না। সে তো অনেক দিন আগে বলেছি। এখন আমার কোনো অভিযোগ নেই, এখন আসতেই পারেন। না, তুমি এগিয়ে এসো, আমার লজ্জা করছে। রোশনের কথা শুনে কেয়া বলল, শালা ব্যাটা ছেলে আবার লজ্জা করছে। কত মেয়ের সাথে লটর পটর করে বেড়ালো, আর আমাকে দেখে লজ্জা পাচ্ছে। কথাটা বলে কেয়া রোশনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঠোঁট কামড়ে ধরে। রোশন অবশেষে চোখ বুঝে নেয়। এদিকে উজান ও তানহার বিয়ের ব্যবস্থা চলছে। উজান একটা নতুন ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকে। উজানের ইচ্ছে ছিল খুব সাদামাটাভাবে বিয়ে করার, কিন্তু বোন কেয়ার ইচ্ছেতেই বিয়েটা অনেক বড় করেই করতে হবে। উজান তাই করলো। ওদের বিয়েতে দেশ বিদেশের অনেক শিল্পপতি এসেছে। 3 দিন ধরে বিয়ের অনুষ্ঠান হয়। আজকে ওদের বাসর রাত। উজান রুমে ঢুকতেই তানহা সালাম করে আর বলল, উজান, আজকে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বলো? তোমার প্রপার্টি এসব আমার কিছুই চাই না। শুধু তোমার পরিচয় আমার পরিচয় হোক। আর তোমাদের যে বাড়িটা আছে ওটা রিপেয়ার করো। আমার খুব ইচ্ছা ওখানে একটা ছোট্ট বাড়ি তৈরি করো। আমি ওখানে থাকবো। আজকে তুমি বড় বিজনেসম্যান হয়েছো ঠিকই, কিন্তু আমার বিলাসিতা পছন্দ নয়। আমি সাধারণভাবে থাকতে চাই। ওই বাড়িতে তোমার বাবা মায়ের স্মৃতি আছে। অনেক পরিশ্রম করে তোমার বাবা ওই জায়গাটা কিনে এই ছোট্ট বাড়িটা তৈরি করেছিল। তানহার মুখ থেকে এই কথা শুনে উজান খুব খুশি হলো আর বলল, আমি জানতাম তুমি এটাই বলবে। আমার মা সবসময় চাইতো তোমার সাথে আমার বিয়ে হোক। তারপর একটু থেমে উজান তানহাকে বলল, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এখন বাসর করব না। ওই বাড়িতে হবে আমাদের বাসর রাত। আজকে তাহলে ঘুমিয়ে পড়ো। ওই বাড়িতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আহ্বান করব। কি গো, রাজি আছো তো? উজানের কথা শুনে তানহা উজানের বুকে মুখ লুকায়। উজান তানহাকে বুকে জড়িয়ে ধরে কপালে স্নেহের চুম্মু দেয় আর আল্লাহকে ধন্যবাদ জানায়। তার ভালোবাসা মানুষটাকে সে ফিরে পেয়েছে। ওই রেশমা কালনিকিনি ওদের কোনো ক্ষতি করতে পারেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরপর আপনারা কেমন গল্প চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।